আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে জয়েন করছেন একটু রেসপন্স করে জানাবেন। সবাইকে বিসিএস এর রিটেন এসএ রাইটিং এ স্বাগতম। কে কোথায় থেকে অ্যাটেন্ড করছেন একটু রেসপন্স করে যাবেন প্লিজ, একটু জানাবেন। চিটাগং থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে কোথায় থেকে আসেন আমার সাথে জয়েন করছেন একটু জানাবেন। আজকের ক্লাসে ময়মনসিং থেকে, ভেরি গুড। গতকালকে ময়মনসিং থেকে আসলাম অনেক রাতে, অনেক জ্যাম রাস্তায়। যশোর থেকে অনেক দূর থেকে জয়েন করছেন, চিটাগং থেকে, ঢাকা থেকেও আছি আমরা, আমি ঢাকাতেই আছি। ওকে, নরসিংদী থেকে। আপনারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কথা ভয়েস স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, যেহেতু আমাদের রিটেনের ক্লাস, এসএ রাইটিং ক্লাস, বিসিএস এর জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা মোটামুটি আপনাকে পরীক্ষা দিলেই লিখতে হবে। 50 মার্কের একটা মার্ক, বিশাল বড় একটা অ্যামাউন্ট। বিসিএস টোটাল পরীক্ষা দেব 200 মার্কস, আর এর মধ্য থেকে 50 মার্ক আপনাকে লিখতে হবে শুধু এসএ রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং, এসএ রাইটিং। আজকে আমরা শিখাবো এসএ রাইটিং শিখাবো। অনেকে বলছেন সাউন্ড কম ক্লিয়ার, আসলে সাউন্ড কম মনে হচ্ছে আপনার ওইখানে একটু সমস্যা হতে পারে, একটু আরেকটু চেষ্টা করেন। আমরা বলছিলাম যে আমরা বিসিএস এর 200 মার্কের পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, যেটা আমরা সবাইকে খুব ডিফিকাল্ট মনে করি, আসলে ডিফিকাল্ট না ভাই। এসএ রাইটিংটা খুব সহজ একটা বিষয়, খুব সিম্পল একটা বিষয়। আমরা এসএ রাইটিং থেকে 2 থেকে 3টা ক্লাস পাবো, আজকে ফার্স্ট ক্লাস। তো আশা করি 2টা 3টা ক্লাসের পরে আমার বিশ্বাস শুধু একটা শূন্য কমে যাবে। মোটামুটি যারা সচেতন ভাবে ক্লাসগুলো করবেন, এই 50 মার্কের এসের জন্য মোটামুটি এই 10 থেকে 20 থেকে মোটামুটি আমরা বলতে পারি আপনি 20 পেজ কিংবা 10 পেজ বা 15 পেজ লিখতে পারবেন ইনশাআল্লাহ। 10-15 পেজ লিখতে পারবেন। এখন কতটা কারেক্ট করে লিখবেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে, কতটা ইনফরমেশন আছে। তবে আমার দায়িত্ব হলো আমি লেখা শিখিয়ে দিয়ে যাবো। যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, আমার বিশ্বাস এসএ নিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি মনে করি সারা অন্যান্য শাখাতে যারা আছে, সারা বাংলাদেশের স্টুডেন্টদের একটা বড় সমস্যা ফ্রি হ্যান্ড রাইটিং, এসএ রাইটিং। আর এসএ রাইটিংটা আমি পড়িয়ে থাকি। যারা ক্লাস 2টা 3টা ক্লাস করবেন ইনশাআল্লাহ বলতে পারি 10-15-20 পেজ আপনি লিখতে পারবেন। এই 50 থেকে মোটামুটি 30-35 আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। অনেক ভাই বলছেন সাউন্ড কম, আসলে আমাদের এখানে সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা নেই। আপনার এখানে মনে একটু সমস্যা, আপনি আরেকটু চেষ্টা করেন, একটু সেফ জোনে চলে যান, হয়তো নেটওয়ার্কের প্রবলেম আপনার এখানে। আমরা এসএ রাইটিং নিয়ে কথা বলবো। এসএ রাইটিং নিয়ে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে যে টপিকটা দেওয়া হবে, এসএ যে কোনো এসএ যে টপিকটা দেওয়া হবে, এই টপিকটা নিয়ে আপনাকে একটু চিন্তা করতে হবে, একটু বিশ্লেষণ করতে হবে। যেহেতু আমাদের রিটেনের ক্লাস, আপনার রিটেনের স্টুডেন্ট, একটু গবেষণা করতে হবে। পরীক্ষার হলে এটা নিয়ে গবেষণা শুরু করে দিতে হবে। টপিকটা কি বিষয় আসছে, এটা শাখা প্রশাখা কি আছে, একটু ডিপলি চিন্তা করতে হবে। যে ডিপলি চিন্তা করবেন, একটা মেথডের নাম লিখে দিচ্ছি। মেথডটা হলো এম এম এম, মানে MP3। প্রথম এম হলো মাইন্ড, প্রথম এম হলো মাইন্ড। দ্বিতীয় এম হলো ম্যাপিং, মাইন্ড ম্যাপিং। আর তৃতীয় এম হলো মেথড, মাইন্ড
ম্যাপিং মেথড। এসএ লেখার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মেথড হলো মাইন্ড ম্যাপিং মেথড। এই মেথডটা যখন প্রয়োগ করবেন অটোমেটিকলি একটা এসে মোটামুটি অনেক লম্বা হয়ে যাবে এই মেথডে যদি আপনি ফরম্যাট করেন। ওকে, তো মাইন্ড ম্যাপিং মেথডের প্রসেস শুনলাম, এটা মাইন্ড ম্যাপিং মেথডের নাম শুনলাম। এখন এটা কাজ করে কিভাবে সেটা আমরা এখন দেখব। এই মেথডের কাজটা কিভাবে করবেন সেটা আমরা এখন দেখব। মাইন্ড ম্যাপিং মেথড। ওকে, আপনার এসের যে টপিক থাকবে টপিকের একটা নাম দেওয়া থাকবে। যদি আপনি নামও করতে পারেন টপিকের, আমার বিশ্বাস আপনি মোটামুটি 10, 15, 20 পেজ লিখতে পারবেন। সেটা কিভাবে? মাইন্ড ম্যাপিং মেথড। আমি আবারও বলছি, মাথায় রাখতে হবে এটা। আমি বলছি মাইন্ড ম্যাপিং মেথড হলো এটা একটা অ্যানালাইসিস, একটা থিওরিটিক্যাল একটা প্রসেস। যখন যে টপিকটা আপনাকে দেওয়া হবে আপনাকে চিন্তা করতে হবে এই অ্যাসেটটা কোন দিক যাবে, এই অ্যাসেটটা কি পজিটিভ ইস্যু। খুব মনোযোগ। ব্যাটারি ইজ রানিং লো, মানে লাইন লাগানো না নাকি? ওকে, তুমি তো আলোটা কমে গেছে, অফ হয়ে যাবে না? ঠিক আছে না? এখন ঠিক আছে। আমি আবার বলছি এই টপিক নেমটা আপনাকে গবেষণা করে দেখতে হবে এটা পজিটিভ কোনো ইস্যু কিনা। ওকে, এটা পজিটিভ ইস্যু যদি হয় পজিটিভ ভাবে চিন্তা করতে হবে। সেটা কি? ধরেন একটা এসে আসলো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, পদ্মা ব্রিজ, ডেল্টা প্ল্যান। ভাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আবারও বলছি যে টপিকটা দেওয়া থাকবে, যে নেমটা অ্যাসেট নামটা দেওয়া থাকবে, দেখবেন এটা পজিটিভ ইস্যু কিনা। পজিটিভ ইস্যু কোনগুলো? যেমন এই টাইপের অ্যাসেট গুলো, পদ্মা ব্রিজ, এক নাম্বার বলছি পদ্মা ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, অবকাঠামো উন্নয়ন বাংলাদেশের, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন অথবা ওমেন্স এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন। তার মানে হলো এগুলো পজিটিভ ইস্যু। আমরা মাইন্ড ম্যাপিং মেথড প্রয়োগ করছি। ওকে, আপনি যে এসেটা লিখবেন যদি পজিটিভ ইস্যু না হয় তাহলে এটা দেখবেন নেগেটিভ অথবা প্রবলেমেটিক ইস্যু হবে। এবার দেখেন আপনি যে এসেটা সিলেক্ট করছেন বা পরীক্ষায় আসছে, আপনি বললেন এটা পজিটিভ ইস্যু না, তাহলে এখন চিন্তা করতে হবে এটা নেগেটিভ ইস্যু কিনা, প্রবলেমেটিক ইস্যু কিনা। তাহলে এইগুলো কোনগুলো? রোহিঙ্গা ক্রাইসিস। যারা ক্লাসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নেগেটিভ ইস্যু কিনা বলছি, যেমন রোহিঙ্গা ক্রাইসিস, ক্লাইমেট চেঞ্জ, রোহিঙ্গা ক্রাইসিসের কথা বলছি, ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, এনভায়রনমেন্ট পলিউশনের কথা বলছি, রিফিউজি ক্রাইসিস কথা বলছি, রিফিউজি ক্রাইসিস, শরণার্থী যে একটা সংকট, এগুলোর নেগেটিভ ইস্যু। অ্যাসেটটাকে আপনি মাইন্ড ম্যাপিং এ ম্যাপিং করে নিতে হবে। ম্যাপিং মানে হলো এটাকে ডাইভার্স করে নেওয়া। পজিটিভ ইস্যু পাওয়া গেল, নেগেটিভ ইস্যু পাওয়া গেল। আমি আবারও বলছি পজিটিভ ইস্যুর মধ্যে আমরা পেয়েছিলাম পদ্মা ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, তারপর পেয়েছিলাম উমেন্স এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, এরকম এটসেট্রা। আর এখানে আমরা পেয়েছি রোহিঙ্গা ক্রাইসিস, ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্ট পলিউশন, ড্রাগ এডিকশন, এরকম নেগেটিভ ইস্যু। তার মানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিলাম, পজিটিভ ইস্যু আর হলো নেগেটিভ ইস্যু বা প্রবলেমেটিক ইস্যু। যদি এই দুইটা তো না মিলে
যদি এই ক্যাটাগরি দুইটা না হয় মাইন্ড ম্যাপিং, তাহলে আরেকটু বাড়াতে হবে। সেটা কি? হিস্ট্রিক্যাল ইস্যু। তাহলে এস এর নামটা দেখবেন হিস্ট্রিক্যাল করে। যদি হিস্ট্রিক্যাল হয় তাহলে ওই বেশি লিখব। তাহলে হিস্ট্রিক্যাল কোনগুলো যদি একটা এসে আসে, বাংলাদেশ এন্ড বঙ্গবন্ধু, এসে আসলো বাংলাদেশ এন্ড বঙ্গবন্ধু, লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ, লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ, অথবা বঙ্গবন্ধু এন্ড লিবারেশন ওয়ার। এগুলো হলো হিস্ট্রিক্যাল ইস্যু। তাহলে এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা তিনটা ক্যাটাগরি বললাম, পজিটিভ, নেগেটিভ, আর একটা হলো হিস্ট্রিক্যাল। আর আরেকটা ইস্যু আমাদের মধ্যে প্রায়ই আসে, যেটা আমাদের একটু বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। সেই ইস্যুটা হলো পিক্টোরিয়াল ইস্যু, মানে পিকচার মূলক যে ইস্যুগুলো। সেটাকে আমরা এই পাশে লিখতে পারি পিক্টোরিয়াল ইস্যু। পিক্টোরিয়াল ইস্যু কোনগুলো? যেমন একটা এসে আসলো, our natural resource and our economy, বাংলাদেশের অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদ, এইরকম যদি কোনো পিক্টোরিয়াল বা পিকচার ইস্যু আসে, অথবা হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ, অথবা হিস্টোরিক্যাল প্লেস এন্ড আওয়ার ইকোনমি, অথবা ট্যুরিজম সেক্টর ইন বাংলাদেশ, তাহলে ট্যুরিজম সেক্টর আসতে পারে। তাহলে এটা পিক্টোরিয়াল ইস্যু। এই যে মেথডগুলো আমরা আলোচনা করছি খুব মনোযোগ দিয়ে বোঝেন, এগুলোকে বলা হয় মাইন্ড ম্যাপিং মেথড। একটা টপিক যদি আসে, এই টপিকটা নিয়ে সাথে সাথে মাইন্ডের ভিতরে চিন্তা শুরু করে দিতে হবে। এটার শাখা প্রশাখা কি আছে, এটা কোন শ্রেণীতে পড়েছে, কোন শ্রেণীতে পড়ার পর ধরে নিলাম এটা পজিটিভ শ্রেণীতে পড়ছে, পজিটিভ ইস্যুতে পড়ছে, তখন এটা পজিটিভ ধরে আর এটার ভিতরে কি শাখা প্রশাখা আছে ওইটাতে আমরা যাব। কিভাবে যাবেন সেটা আমরা ক্লাসে আলোচনা করব। এখন আমাকে বলেন, আমি যে কথাগুলো বলছি মাইন্ড ম্যাপিং মেথড, আপনাকে অ্যাসেট একটা লিখতে দিবে, একটা নাম তো দিবে। ধরেন 4টা দেয়নি, শুধু একটা এস আসছে পরীক্ষায়, টপিকের নামটা তো পড়তে পারবেন। এবার একটু বিশ্লেষণ করে বলেন এটা কি পজিটিভ, নাকি এটা নেগেটিভ, নাকি এটা হিস্ট্রিক্যাল, নাকি এটা পিকচার। সবগুলো একসাথে চিন্তা করা যাবে না, শুধু একটা চিন্তা করতে হবে, এক জায়গায় ডিসিশন নিতে হবে, ওই জায়গা থেকে আবার চিন্তা করতে হবে বিস্তারিতভাবে। যারা আমার সাথে ক্লাসে উপস্থিত আছেন আমাকে একটু রেসপন্স করে বলবেন আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে আমরা একটু বিস্তারিত আলোচনাতে যাব। কে কে আছেন আমাকে একটু বলবেন। আমরা এসে রাইটিং ক্লাসে আছি। পিক্টোরিয়াল যেগুলো, যেমন আমি উদাহরণ বলেছি হিস্ট্রিক্যাল প্লেস ইন বাংলাদেশ, বাংলাদেশ ঐতিহ্যবাহী যে জায়গাগুলো, সুন্দরবন সার্চ করে সুন্দরবন নিয়ে এসে লিখবেন, ন্যাচারাল রিসোর্স নিয়ে এসে লিখবেন। এগুলো হলো পিক্টোরিয়াল এসে ইস্যু, যেগুলো পিকচার চোখে ভেসে ওঠে, ওইখান থেকে দেখে 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 আপনারা লিখবেন। ওকে, অনেকেই রেসপন্স করছেন, আমরা বিস্তারিত এগুলো আরো আলোচনা করব। আমরা একটা মেথডের নাম বলছিলাম, মেথডের নামটা কি আপনাদের মনে আছে? দেখি কার কার মনে আছে। একটা মেথডের নাম লিখেছিলাম, কে কে আছেন একটু জানান।
আমার রিটেন ভাইয়েরা আমার সাথে যোগদান করেছেন। আমি একটা মেথডের নাম লিখেছিলাম, মেথড MMM, ফুল মিনিং কি বলেন? মাইন্ড ম্যাপিং মেথড। ভেরি গুড। তাহলে আমরা একটা এসেকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নিলাম। মাইন্ড ম্যাপিং মেথড, MMM। ভাই শব্দটা ম্যাপ না ম্যাপিং? ওকে, তাহলে আমরা মোটামুটি টপিক নাম পেলাম। এটাকে নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। এটা কি পজিটিভ ইস্যু নাকি নেগেটিভ ইস্যু? তো পজিটিভ ইস্যু কোনগুলো বলছিলাম ভাই বলেন তো? দুই একটা এসের নাম লিখেন তো দেখি আমরা। পজিটিভ ইস্যু কোনগুলো একটু দুই একটা নাম লিখে দেখান তো আমাকে। লিখেন দেখি। আমরা বলছিলাম পজিটিভ ইস্যু কোনগুলো বলেন তো? পজিটিভ ইস্যু আমাকে দুই একটা নাম লিখে একটু দেখান। পজিটিভ ইস্যু কোনগুলো? দুই একটা নাম লেখেন। একজন ভাই লিখেছেন ডেল্টা প্লেন, পদ্মা ব্রিজ, ওকে, উমেন এম্পাওয়ারমেন্ট। ওকে, বুঝেই তো বুঝে যাচ্ছেন। ডেল্টা প্লেন নিয়ে লেখা আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে লেখা হতে পারে। ওকে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আছে। ওকে, ভেরি গুড। এবার ইকোনমিক জোনস অফ বাংলাদেশ। ভেরি গুড। গার্মেন্টস সেক্টর, এখানে গার্মেন্টস সেক্টর যোগ হতে পারে, হিউম্যান রিসোর্স যোগ হতে পারে। ভেরি গুড, অনেক সুন্দর সুন্দর নাম পাচ্ছি। SDG পাচ্ছি আমরা। ভেরি গুড। 50 years of বাংলাদেশ, রামপাল প্রজেক্ট। ভেরি গুড। এই তো কিছু একটা আমরা বুঝতেছি। ভাই এসে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এসে দুইটা তিনটা ক্লাস করবেন, একদম ধুমসে 20 পেজ 10 পেজ লিখবেন, কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। মুজিব বর্ষ, পায়রা বন্দর, মেট্রো রেল। ভেরি গুড, সুন্দর সুন্দর নাম চলে আসছে। মেট্রো রেল চলে আসছে, পদ্মা ব্রিজ চলে আসে, উমেন এম্পাওয়ারমেন্ট চলে আসে, ডেল্টা প্লেন চলে আসছে, রামপাল প্রজেক্ট চলে আসছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট চলে আসছে, মেট্রো রেল চলে আসছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ বাংলাদেশ চলে আসছে। তাহলে এগুলো পজিটিভ পজিটিভ ইস্যু। রেমিটেন্স, গার্মেন্টস সেক্টর, গার্মেন্টস সেক্টর এন্ড আওয়ার ইকোনমি, এরকম হতে পারে। ভিশন 2041, রেমিটেন্স ফাইটার্স। ভেরি গুড, খুব সুন্দর সুন্দর নাম চলে আসছে। ভাই এসে তো এগুলোর দিকে একটা আসবে। যারা প্রিভিয়াস গত বছর আমার এসএ ক্লাসগুলো করেছেন, যারা গত বছর এসএ ক্লাসগুলো করেছেন, ক্লাসে যে এসএ গুলো আলোচনা করেছিলাম, এখান থেকে 3টা এসএ আসছে। 3টা এসএ আপনাদের গত বছর সিনিয়র ভাইয়ের খাতাতে দেখবেন লেখা ছিল যে করাপশন এন্ড জিরো টলারেন্স। এসএর নাম ছিল করাপশন এন্ড জিরো টলারেন্স, পরীক্ষায় আসছে অ্যান্টি করাপশন। আমরা সাজেশন বা ক্লাসে পড়িয়েছিলাম আইসিটি এন্ড ডিজিটাল বাংলাদেশ, আইসিটি এন্ড গুড গভর্নেন্স আমরা ক্লাসে পড়িয়েছিলাম। পরীক্ষায় আসছে গুড গভর্নেন্স। যারা গত বছর রিটেন কোর্স করেছিলেন তাদের কাছে খাতা আছে, এগুলো দেখবেন, এগুলো থেকে আসছিল পরীক্ষা। ইনশাল্লাহ আপনাদেরও আসবে, আপনারা খালি লিখে দিয়ে আসবেন। ওকে, আমরা পজিটিভ ইস্যু নিয়ে কথা বলছিলাম। এবার আমাকে একটু বলেন নেগেটিভ ইস্যু। ভাই পিক্টোরিয়াল ইস্যুর উদাহরণও দিব, আলোচনাও করবো, অনেক বিস্তারিত আলোচনা করবো, টেনশন করার কিছু নেই, আমি এখানে আছি। নেগেটিভ ইস্যু আমাকে একটু বলেন, নেগেটিভ ইস্যু কোনগুলো? এসে আসতে পারেন নেগেটিভ ইস্যু কোনগুলো? একটু রেসপন্স করে বলেন নেগেটিভ ইস্যু কোনগুলো? একজন ভাই লিখেছেন রোহিঙ্গা ক্রাইসিস। ভেরি গুড। ক্লাইমেট চেঞ্জ। ওকে,
ইপটিজিং এন্ড ওমেন সেফটি, ভেরি গুড। গ্রিন হাউস ইফেক্ট, ভেরি গুড। রিফিউজি ক্রাইসিস, করোনা ক্রাইসিস, ভেরি গুড। আধুনিক যুগোপযোগী একটা অ্যাসের নাম হলো করোনা ক্রাইসিস। সাইবার বুলিং, ভেরি গুড। পপুলেশন ক্রাইসিস, পপুলেশন প্রবলেম, পপুলেশন ক্রাইসিস, এরকম এসে পরীক্ষা আসবে না, আসতে পারে পপুলেশন প্রবলেম এন্ড হিউম্যান রিসোর্স। পপুলেশন প্রবলেম এন্ড হিউম্যান রিসোর্স একসাথে আসতে পারে কম্বাইন্ডলি। রোহিঙ্গা পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ কখনোই আসবে না, যদি আসে কম্বাইন্ডলি আসবে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এন্ড আওয়ার এডুকেশন সিস্টেম। ফোর্থ ক্রাইসিস, জি খুব গুরুত্বপূর্ণ একটা আছে ফোর্থ ক্রাইসিস। ড্রাগ অ্যাডিকশন সরাসরি আসবে না, যদি আসে কম্বাইন্ডলি আসবে। ড্রাগ অ্যাডিকশন এন্ড আওয়ার ফিউচার জেনারেশন। ভাই আমরা বলছি নেগেটিভ ইস্যু, তো আমাদের আফজাল ভাই লিখেছেন 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, বা এটা পজিটিভ ইস্যু। আফজাল হুসাইন লিখেছেন, বা এটা পজিটিভ ইস্যু। ফুড অ্যাডাল্টারেশন, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম আসার সম্ভাবনা একদম ক্ষীণ, আসতে পারে হিউম্যান ট্রাফিকিং। নেগেটিভের মধ্যে আসতে পারে হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার। ব্রেন ট্রাফিকিং, ট্রাফিকিং মেধা পাচার। কালচারাল অ্যাসল্ট, ভেরি গুড। সংস্কৃতির আগ্রাসন, এগুলো হলো নেগেটিভ ইস্যু। এই তো বুঝে যাচ্ছে, যারা এটা বুঝতে পারবেন মাইন্ড ম্যাপিং মেথড প্রয়োগ করতে পারবেন ইনশাল্লাহ। এগুলি তো নিয়ে আমরা কথা বলবো। টেররিজম, কালচারাল অ্যাসল্ট, সাইবার সিকিউরিটি, করাপশন। করাপশন আসার মতো একটা অ্যান্টি করাপশন এবার চলে আসছে। আমরা সাজেশনে দিয়েছিলাম করাপশন এন্ড জিরো টলারেন্স। কোটা সিস্টেম, আফজাল হোসাইন লিখেছেন কোটা সিস্টেম। ওকে ওকে, আমরা যদি এবার হিস্ট্রিক্যাল ইস্যুগুলোতে যাই, হিস্ট্রিক্যাল ইস্যু দুই একটা নাম লিখবো আমরা। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। হিস্ট্রিক্যাল ইস্যুতে আমরা যাব। হিস্ট্রিক্যাল ইস্যু কে কে আছেন? আমরা একটু সাথে থাকবো, একটু রেসপন্স করব। আমাকে একটু লিখে দেখাবেন। আমরা আছি হলো হিস্ট্রিক্যাল ইস্যুগুলোতে। বাংলাদেশ এন্ড বঙ্গবন্ধু, লিবারেশন ওয়ার। কালচারাল হেরিটেজ, ভাই সুন্দরবন কালচারাল হেরিটেজ এখানে আসবে না। বঙ্গবন্ধু এন্ড লিবারেশন ওয়ার এখানে আসবে। হিস্ট্রিক্যাল, যেগুলোতে হিস্ট্রির সাথে জড়িত, যেমন ভাষা আন্দোলন হতে পারে, মুক্তিযুদ্ধ হতে পারে, বঙ্গবন্ধু হতে পারে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এন্ড লিবারেশন ওয়ার। ওকে, তো আমরা এগুলো হিস্ট্রিক্যাল ইস্যুতে আমরা রূপান্তর করলাম। হিস্ট্রিক্যাল ইস্যু। আরেকটা ইস্যু আমাদের এখানে বাদ পড়ে আছে। ভেরি গুড, একজন ভাই বললেন 6 পয়েন্টস। ভাই সরাসরি ভাবে আসবে না, যদি এসেটা আসে 6 পয়েন্টস এন্ড আওয়ার লিবারেশন ওয়ার আসবে। 6 পয়েন্টস এন্ড আওয়ার ইন্ডিপেন্ডেন্স আসবে, স্বাধীনতা এবং 6 দফা। ওয়ার ক্রাইম এন্ড জেনোসাইড, ভেরি গুড। ভাই হিস্ট্রিক্যাল ঠিক আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ, এটা হিস্ট্রিক্যাল ইস্যু, তবে বিসিএস এর জন্য প্রযোজ্য না। ওকে, ভেরি গুড।
যাক, বুঝতে পেরেছেন যে এই টপিকগুলো এই জায়গাতে যাবে। পিক্টোরিয়াল, পিক্টোরিয়াল ইস্যুটা কি, তাহলে আমরা একটু নিয়ে কথা বলি। ভাই পিক্টোরিয়াল, পিকচার যেগুলো বোঝানো হবে, যেমন সুন্দরবন, এই এসেটা পিকচারের মতো বর্ণনা করতে হবে, পিকচার দেখে দেখে বর্ণনা করতে হবে। হিস্ট্রিক্যাল প্লেসেস ইন বাংলাদেশ, বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো। ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল রিসোর্সেস এন্ড আওয়ার ইকোনমি। তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে বাংলাদেশের ন্যাচারাল রিসোর্স কোনগুলো, পিকচারের মতো খুঁজে খুঁজে বের করতে হবে। ওকে, আমাকে একটু দুই একটা লিখে দেখান যে পিক্টোরিয়াল ইস্যু কোনগুলো, দুই একটা লেখেন দেখি। ভেরি গুড, ষাট গম্বুজ মক্স, হিস্টোরিক্যাল অফ আওয়ার কনস্টিটিউশন। ওকে, কে কে আছেন একটু, আমরা বলছিলাম এই তো কিছু নাম চলে আসছে, ষাট গম্বুজ মক্স, কক্সবাজার, সি বিচ, কুয়াকাটা, সাজিক ভ্যালি, রাতারগুল, tourism sectors in Bangladesh, cultural heritage, very good, খুব সুন্দর, cultural heritage and our economy, এটা হলো সবচেয়ে সুন্দর একটা এর নাম, tourism sector and our economy, natural resources যেমন blue economy, এই তো বোঝা যাচ্ছে এগুলো পিকচারাল, পিক্টোরিয়াল, কুয়াকাটা সি বিচ, প্রান্তিক আলো টিলা। ওকে, তো আশা করি এই শব্দগুলো সম্পর্কে একটা ধারণা হয়েছে। এখন এই সবগুলো থেকে একটা ক্যাটাগরি বের হবে। আমি আবারও বলছি, আমরা যে অ্যাসেটা মেথড নিয়ে কথা বলছিলাম, মেথডটার নাম হলো, ভেরি গুড, খুব সুন্দর একটা অ্যাসের নাম চলে আসে, আমার ন্যাচারাল বিউটি, আমার ন্যাচারাল বিউটি। ওকে, এই সবগুলোকে যদি আমরা মাইন্ড ম্যাপিং মেথডে রাখি, আরেকটা শব্দ আসবে, কম্বাইন্ড ইস্যু। কম্বাইন্ড ইস্যু, একটা কম্বাইন্ড ইস্যু হতে পারে। এই মাইন্ড ম্যাপিং মেথডকে আমরা 5টা ক্যাটাগরিতে যুক্ত করলাম, সর্বশেষ লিখলাম হলো কম্বাইন্ড ইস্যু। এগুলো হলো কম্বাইন্ড ইস্যু, কোনগুলো, যেটাতে পজিটিভ প্লাস নেগেটিভ উভয় থাকবে, পজিটিভ প্লাস নেগেটিভ উভয় থাকবে, হিস্ট্রিও থাকবে, কম্বাইন্ড ইস্যু এগুলো। মোটামুটি এই 4 প্রকার ইস্যু যদি আমরা পারি, এই কম্বাইন্ড ইস্যুটা আমাদের জন্য সুবিধা হবে, যেটার মধ্যে ক্লাসিফিকেশন থাকবে। কম্বাইন্ড ইস্যুতে ক্লাসিফিকেশনও থাকবে। তার মানে কম্বাইন্ড ইস্যু বলতে পারি ইস্যু বলতে ক্লাসিফিকেশন, যেটাকে ক্লাসিফিকেশন বলা যায়, কিছু প্রকারভেদ থাকতে পারে। ভাই শীট আপনি প্র্যাকটিস করবেন, আমাদের শীটগুলো খুবই মানসম্মত, শীটগুলো আপনি প্র্যাকটিস করবেন বাসায়। তবে চোখের ভাষায় লিখে প্রকাশ করা যাবে না, মনের ভাষায় লিখে প্রকাশ করা যাবে না, লেখা যাবে। আমরা যে ক্লাসগুলো করছি, ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবেন, বিশেষ করে ট্রান্সলেশনের ক্লাস, এসের ক্লাস, প্যাসেজের ক্লাস, এগুলো ফিজিক্যাল, অর্থাৎ আই কন্টাক্ট লাগবে, রেসপন্স লাগবে। ওকে, আমরা এসে রাইটিং ক্লাসে আসি, যেটার জন্য আমাদের 50 মার্ক বরাদ্দ করা আছে। তো এই এসেটার জন্য আমরা একটা মেথড প্রয়োগ করলাম, সেটার নাম হলো মাইন্ড ম্যাপিং মেথড। তাহলে মাইন্ড ম্যাপিং মেথডের প্রথম ক্যাটাগরিটা কি, আমরা একটা ক্লাসিফাই করে নেব। এটা কিভাবে ক্লাসিফাই করব, পজিটিভ ইস্যু হিসাবে একটা এসেটা যে আসবে, আপনাকে এটাকে বিবেচনা করতে হবে, এটা কোন ইস্যু। আপনি চাইলে এটা লিখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সবকিছু যে বইয়ে থাকবে, সবকিছুতে শীটে থাকবে এমন তো কোনো কথা নেই। তবে ক্লাস যদি মনোযোগ দিয়ে করেন, এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ এসে নিয়ে কোনো প্রবলেম হবে না, ট্রান্সলেশনে কোনো প্রবলেম হবে না।
প্রশ্নে অ্যান্সার 30 মার্কের প্যাসেজ, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তাহলে পজিটিভ ইস্যু, নেগেটিভ ইস্যুর আরেক নাম হলো প্রবলেমেটিক ইস্যু, হিস্ট্রিক্যাল ইস্যু, পিকটোরিয়াল ইস্যু, যেটা পিকচার বোঝানো হবে। যদি বলি ট্যুরিজম সেক্টরস, তাহলে ট্যুরিজম সেক্টর কোনগুলো গলে গলে বের করেন, 10টা 15টা 20টা বের করে নেন, এইগুলো এবার বর্ণনা করতে থাকেন। কম্বাইন্ড, যেটাতে ক্লাসিফিকেশন থাকবে, পজিটিভ থাকবে, নেগেটিভ থাকবে, পজিটিভ প্লাস নেগেটিভ প্লাস ক্লাসিফিকেশন থাকবে, কম্বাইন্ড ইস্যু। তাহলে মাইন্ড ম্যাপিং মেথডে আমরা 5টা ক্যাটাগরিতে আলোচনা করবো। এবার একটা একটা করে বুঝিয়ে বুঝিয়ে আমরা আলোচনা করবো। এক একটা এসে 20-30 হাত লম্বা করে ফেলবো। 20-30 হাত মানে হলো 20-30 পেজ করে ফেলবো। শুধু এই মেথডটা শিখে যান। ফ্রি হ্যান্ড রাইটিং আপনার জন্য খুব সহজ করে দেব, আর আপনি শুধুমাত্র কিছু তথ্য ইনফরমেশন মেমোরিতে করে পরীক্ষার হলে নিয়ে যাবেন, বাস ওইগুলো প্রয়োগ করে দিয়ে আসবেন এই মেথডে করে। শুধুমাত্র আজকের ক্লাসে আমাকে বলার দরকার নেই, আজকের ক্লাসে আমাকে প্রশ্ন করার দরকার নেই স্যার এটা দেওয়া যাবে কিনা, স্যার ওই কোটেশন দেওয়া যাবে কিনা, স্যার কোটেশন করা যাবে কিনা, এটা কিভাবে লিখবো, টাইটেল কিভাবে লিখবো, এই কথাগুলো বলবেন না প্লিজ। আজকে আমরা শিখবো কিভাবে শুধু লিখবেন, কিভাবে এসেকে টেনে লম্বা করা যাবে, একটা এসেকে কিভাবে বডি বিল্ডার করা যাবে, এটা শিখবো। দ্বিতীয় ক্লাসে এটাই শিখবো। তৃতীয় ক্লাসে প্র্যাকটিস প্লাস কারেকশন শিখবো। এটা করা যাবে, এটা করা যাবে না, টাইটেল এমন হবে, টাইটেল এমন হবে না, কোটেশন এমন হবে, কোটেশন এমন হবে না, এই ওয়ার্ড ব্যবহার করা যাবে, এই ওয়ার্ড ব্যবহার করা যাবে না, আমেরিকান ওয়ার্ড ব্যবহার করা যাবে, ব্রিটিশ ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এরকম ভাবে আমরা কারেকশনে যাব, যে একটা এসেকে কিভাবে স্ট্যান্ডার্ড করা যায়। তৃতীয় ক্লাসে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর 2টা ক্লাস শুধুমাত্র কিভাবে টেনে লম্বা করা যায় সেটা আমরা দেখব। ভাই যারা ক্লাসে আছেন সবাইকে আমার কথা শুনতেছেন? দেখি কে কে আছেন, বুঝতে পারতেছেন কিনা আমার কথাগুলো? একটু রেসপন্স করে আমাকে জানাবেন যারা আমার ক্লাসে আছেন, কথাগুলো স্পষ্ট বুঝতে পারতেছেন কিনা। আমরা সবাই মাত্র এসএ ক্লাস শুরু করলাম, মানে এসএ ক্লাসে পদার্পণ করলাম। ওকে, ভালো লাগছে। আপনারা যারা অবস্থায় আছেন সবাই মোটামুটি রেসপন্স করছেন। 2-1 জন ভাই খুব সাইলেন্ট হয়ে মন খারাপ করে বসে আছেন, আমি কিন্তু দেখতে পাচ্ছি। চোখ যে মনের কথা বলে, ভাই লেখাও কিন্তু মানুষের মনের কথা বলে। খুব ভালো লাগছে ফার্স্ট ক্লাস আপনার সাথে। ভাই আমার সাথে ফার্স্ট ক্লাস হবে কেন ভাই? আমার ক্লাস আগে আর করেন নাই? ওকে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যারা রেসপন্স করছেন ধন্যবাদ। এবার আমরা একটা একটা করে আলোচনা করব, ক্ষুদ্র ক্ষুদ্র মাইন্ড ম্যাপিং মেথড কি এবার দেখব আমরা। সবাই প্রস্তুত? মাইন্ড ম্যাপিং মেথডের বিস্তারিত আলোচনা হবে এখন। ওকে, অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে আছেন, অ্যাক্টিভলি জয়েন করছেন, রেসপন্স করছেন। আপনারা রেসপন্স করলে খুব ভালো লাগে ক্লাস। আপনাদের তো সরাসরি দেখতে পাচ্ছি না। মমিন সিং করলাম ট্রান্সলেশন, জি মমিন সিং ব্রাঞ্চে ট্রান্সলেশন করিয়েছিলাম। ট্রান্সলেশন আমি পড়াবো, এসএ পড়াবো ইনশাআল্লাহ, এসএসও ইনশাআল্লাহ পড়াবো। ইংলিশ 200 মার্ক পকেটে করে মেমোরিতে করে একদম পরীক্ষার হলে নিয়ে যাবেন। 60% মার্ক সবাই পাবেন ইনশাআল্লাহ, আর পরিশ্রম করলে তার চেয়ে বেশি পাবেন। ওকে, ক্যামেরার দিক তাকাইলে তো আপনাদেরকে দেখি না ভাই, এই জন্য আপনাদের কমেন্টস গুলো একটু পড়ি আমরা। ওকে, ভেরি গুড। আমরা এবার আসি, একটা এসের নাম যদি আমরা এভাবে লিখি, মাইন্ড ম্যাপিং মেথডে আমরা প্রয়োগ করছি। একটা এসের নাম লিখলাম। আমরা এখন যে এসেটি আলোচনা করব পজিটিভ ইস্যু নিয়ে আলোচনা করব।
এই পজিটিভ ইস্যু সম্পর্কে এই পজিটিভ ইস্যুগুলো কিভাবে কাজ করে, এই পজিটিভ ইস্যুগুলোতে মাইন্ড ম্যাপিং মেথড কিভাবে কাজ করে, এটা আমরা এখন শিখব। একটা এসের নাম লিখলাম, এসেটার নাম হলো পদ্মা ব্রিজ। এটা হতে পারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, হতে পারে উমেন এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন। তার মানে এগুলো পজিটিভ ইস্যু। আমরা যে এখন কথা বলছি এই পজিটিভ ইস্যু নিয়ে কথা বলছি, পজিটিভ ইস্যু নিয়ে কথা বলছি। ভাই একটা এসে যখন আপনাকে একটা এসে দেওয়া হবে, নাম দেওয়া হবে, এই নামটাকে আপনাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। প্রথমেই চিন্তা করতে হবে এটা পজিটিভ। প্রথমে এটা চিন্তা করে ডিসিশন নিলেন, এটা পজিটিভ। দ্বিতীয়ত চিন্তা করলেন এটা রিসেন্ট ইস্যু। খুব ভালো করে বোঝেন, পজিটিভ ইস্যুগুলোতে মাইন্ড ম্যাপিং মেথড কিভাবে ডেভেলপড হয়, এই প্ল্যাটফর্মগুলো আমি ধরিয়ে দিচ্ছি। আপনি আজকে থেকে বাসায় গিয়ে এসে প্র্যাকটিস করে দেবেন, খুব সফল হবেন ইনশাআল্লাহ। পজিটিভ প্লাস রিসেন্ট ইস্যু, একটা ইস্যু দেওয়া হলো, এটার নাম কি? পজিটিভ প্লাস রিসেন্ট ইস্যু। এবার বলেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, তাহলে এটা রিসেন্ট ইস্যু, পজিটিভ ইস্যু। পদ্মা ব্রিজ, তাহলে এটা পজিটিভ ইস্যু প্লাস রিসেন্ট ইস্যু। মেট্রো রেল, পজিটিভ ইস্যু রিসেন্ট ইস্যু। ডেল্টা প্ল্যান্ট, পজিটিভ ইস্যু রিসেন্ট ইস্যু। পজিটিভ প্লাস রিসেন্ট ইস্যু, এটার সাথে আপনি যোগ করবেন টপিক সেন্টেন্স। তাহলে টপিক সেন্টেন্সটা কি? পদ্মা ব্রিজ, এটার সাথে যোগ করবেন our views। ভাই জটিল হবে না, খুব সহজ, একটু চিন্তা করেন। প্লাস গভর্নমেন্ট ভিউজ। এই যে কয়েকটা শব্দ লিখলাম, পজিটিভ, রিসেন্ট ইস্যু প্লাস টপিক সেন্টেন্স, our views আর গভর্নমেন্ট ভিউজ। তার মানে এটাকে আমরা যোগ করলে পাই এক্সপেকটেশন, our expectations। এই টোটাল জিনিসটাকে কম্বাইন করে যেটা লিখবেন সেটা ইন্ট্রোডাকশন। এই শব্দগুলোকে যোগ করে একটা ইন্ট্রোডাকশন লিখবেন, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন 5-10 লাইনের এরকম। ভাই ইন্ট্রোডাকশন লিখবেন কিনা সেটা পুষে করা দরকার নেই, আগে কিভাবে সাজাবেন। ধরেন পদ্মা ব্রিজ, তাহলে এটা পজিটিভ ইস্যু রিসেন্ট ইস্যু। বর্তমান সময়ে পদ্মা ব্রিজ সবচেয়ে জনপ্রিয় একটা ইস্যু, বা 16 কোটি মানুষের স্বপ্ন। এই হলো আমাদের বা আমাদের সরকারের সবচেয়ে বড় একটা সফলতা। এই হলো our views, 16 কোটি মানুষের স্বপ্ন, সরকারের একটা প্রচেষ্টা, বড় একটা প্রজেক্ট। এগুলো গভর্নমেন্টের প্রজেক্ট, মানে এক্সপেকটেশনটা। এটা দিয়ে হবে ইন্ট্রোডাকশন। আর ইন্ট্রোডাকশনটা সব সময় টপিক সেন্টেন্সটা দিয়ে লিখবেন। এই টপিক সেন্টেন্স দিয়ে সব সময় ইন্ট্রোডাকশন লিখবেন। ওকে, আশা করি ইন্ট্রোডাকশন। ধরো এখন পদ্মা ব্রিজ আসলো, পদ্মা ব্রিজ আসলে মোটামুটি 2-3টা লাইন ইন্ট্রোডাকশনে লেখা যাবে, 4-5টা লাইন লেখা যাবে ইন্ট্রোডাকশন। সবচেয়ে জনপ্রিয় একটা বিষয়, বর্তমান সরকারের সবচেয়ে বড় সফলতা, 16 কোটি মানুষের স্বপ্ন, উত্তরবঙ্গ মানুষের 100 বছরের স্বপ্ন। এই কথাগুলো দিয়ে একটা ইন্ট্রোডাকশন লেখা যাবে ইনশাআল্লাহ। তাহলে ইন্ট্রোডাকশনগুলো আমরা পজিটিভ, রিসেন্ট ইস্যু, পজিটিভ ইস্যু, রিসেন্ট ইস্যু, টপিক সেন্টেন্স যোগ করে our
ভিউজ গভর্নমেন্ট ভিউজ, এই এক্সপেকটেশন গুলো যোগ করে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো। সেটা আপনি 10-5 লাইন লেখেন, আপনি যতটুকু সম্ভব হয়। বা ইন্ট্রোডাকশন নিয়ে একটু কথা বলছিলাম, কে কে আছেন একটু জানাবেন, বুঝতে পেরেছেন কিনা? কে কে আছেন একটু জানাবেন। ইন্ট্রোডাকশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কি সঠিক কি ভুল এটা আলোচনা করা যাবে না, শুধু লিখবেন কিভাবে এটা আমরা আলোচনা করব। ইন্ট্রোডাকশনে কোন কোন কথাগুলো থাকতে পারে? টপিক সেন্টেন্সটা থাকবে বাধ্যতামূলক। জনগণের এবং মানুষের যে এক্সপেকটেশনস ভিউজ, এই কথাটা থাকবে বাধ্যতামূলক। এটা যে রিসেন্ট ইস্যু, এটা যে পজিটিভ ইস্যু, এই কথাটা থাকবে। ভেরি গুড। যারা রেসপন্স করছেন আমাকে একটু সহযোগিতা করবেন রেসপন্স করে, যেহেতু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, অনুধাবন করতে পাচ্ছি। ওকে, তাহলে মুছে ফেললাম। আশা করি লিখে ফেলছেন অথবা স্লাইড শট নিয়েছেন। ওকে, ধন্যবাদ। আমরা পজিটিভ ইস্যু নিয়ে কথা বলছিলাম। তাহলে 1 নাম্বার পয়েন্ট গেল ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে একজন ভাই লিখছেন ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা লিখবো কিনা। আমি বলছি ভাই নিয়ম নীতি কোনো আলোচনা হবে না আজকের ক্লাসে। আজকে কিভাবে বডি বিল্ডার বানানো যায় কি সেটা আলোচনা হবে। ভাই টপিক সেন্টেন্স হলো যে সেন্টেন্সটা এক্সামিনার আপনাকে এসে লিখতে দেওয়া হয়েছে। পদ্মা ব্রিজ, এটাই টপিক সেন্টেন্স। এটা দিয়ে যে সেন্টেন্সটা লিখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স, এটাই টপিক সেন্টেন্স, যেটাকে প্রাধান্য করে পুরো এসেটাকে ডেভেলপ করবেন। ওকে, আমরা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছি। কতখানি লেখা ঠিক হবে? আপনার যতটুকু এনার্জি আছে, পারফরমেন্স যতটুকু ভালো। আপনার এনার্জি হলো 5 মিনিট বা 5 পেজের, আপনি 50 পেজ লেখার চেষ্টা করলে হবে? বলেন। প্রত্যেকটা এসের যে টাইটেলটা, এই টাইটেলটা নিয়ে যে সেন্টেন্সটা লিখবেন এটা হলো টপিক সেন্টেন্স। আমি ক্লিয়ার করে দিচ্ছি টপিক সেন্টেন্সটা কি। ভাই আপনি আসছে হলো এসে আসছে হলো পদ্মা ব্রিজ, কথাটা মনোযোগ দিয়ে শুনেন সবাই। টপিক সেন্টেন্স কি সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। পরীক্ষায় আসছে হলো পদ্মা ব্রিজ। এখন আপনি লিখলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এদেশ পেয়েছি। এদেশে হাজারো মানুষের স্বপ্ন, অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকার কাজ করছে। এই জন্যে সরকার বড় বড় প্রজেক্ট গুলো হাতে নিয়েছে। এই পদ্মা ব্রিজ হলো তার মধ্যে একটি। ভাই এসে লিখতেছেন পদ্মা ব্রিজ সম্পর্কে, আপনি এমন ভাবে লিখছেন 2, 4, 5, 7 লাইন, পরীক্ষা এক্সামিনার ক্লান্ত হয়ে গেছে আপনি কি সম্পর্কে লিখতেছেন। যেহেতু পদ্মা ব্রিজ নিয়ে লিখছেন, পদ্মা ব্রিজ দিয়ে শুরু করবেন, এটা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি বুঝতে পারছেন? অনেক কথা লিখতেছেন, ঘুরিয়ে পেঁচিয়ে লিখতেছেন, 4টা 5টা 7টা লাইন চলে গেছে, তারপরে এক্সামিনার বুঝতে পারছে যে এটা পদ্মা ব্রিজ সম্পর্কে লিখতেছেন। এক্সামিনার প্রথম লাইনটা পড়েই যেন বুঝতে পারে যে ইউ আর রাইটিং সামথিং অ্যাবাউট পদ্মা ব্রিজ। আমাকে একটু রেসপন্স করবেন। টপিক সেন্টেন্স শুরুতে লিখবেন, যে বিষয়টা চাওয়া হচ্ছে সেই বিষয় দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন। সেই বিষয়টা দিয়ে একটা তথ্য দিয়ে, কোন একটা কোটেশন দিয়ে ওই বিষয়টা দিয়ে একটা সেন্টেন্স লিখবেন, এটা হলো টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স জন্য 2টা 3টা 4টা 5টা 6টা লাইনের পরে না যায়। এক্সামিনার জন্য পড়তে টায়ার্ড হয়ে না যায়, তারপর আপনাকে খুঁজে বের করে। এক্সামিনার জন্য প্রথম সেন্টেন্স পড়েই বোঝে যে এটা পদ্মা ব্রিজ সম্পর্কে লিখছেন। ওকে, যারা আছেন টপিক সেন্টেন্স বুঝতে পেরেছেন কিনা বলেন। টপিক সেন্টেন্স দিয়ে শুরু করবেন, আমি এটা বলতে চাচ্ছি।
যে টপিকটা দেওয়া হবে ওই টপিক, যে প্যারাগ্রাফের নামটা দেওয়া হবে, যে এসের নামটা দেওয়া হবে, ওই এসে দিয়ে নামকরণ করে সেন্টেন্স তৈরি করবেন। ওকে, সবাইকে ধন্যবাদ। এক নম্বরে ছিল হলো ইন্ট্রোডাকশন। এবার 2 নম্বর আসি। দুই নম্বরে আমরা লিখলাম যে ভেরি গুড, মানে হলো অপ্রাসঙ্গিক কিছু না লিখে মূল কথায় চলে আসা। মূল কথাটা আগে চলে আসবে, অপ্রাসঙ্গিক যদি লিখতে মনে চায় পরে লেখেন, টপিক সেন্টেন্স দিয়ে সেন্টেন্স শুরু করবেন। আমি তো উদাহরণ বললাম, ব্যাকগ্রাউন্ড অথবা হিস্ট্রি। প্রত্যেকটা পজিটিভ ইস্যু ইন্ট্রোডাকশনের পরে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, একটা হিস্ট্রি চলে আসবে। এখন আপনাদেরকে যদি বলি পদ্মা ব্রিজের কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, হিস্ট্রি আছে কিনা, আপনারা বলবেন আছে। যদি বলি কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আমি বলবো সেটার আছে। এটা বঙ্গবন্ধু কত সালে স্বপ্ন দেখেছিল, কত সালে প্রস্তাব করেছিল, বর্তমান সরকার এটা কত সালে বিল পাশ করেছে, কোন কোম্পানিকে এটা দেওয়া হয়েছিল, কত তারিখে এটা স্টার্ট করা হবে, উদ্বোধন করা হবে, কত টাকা বাজেট করা হয়েছে, কত সালে এটা সম্পূর্ণ হবে, সম্ভাব্য একটা তারিখ দেওয়া ছিল, সেটা করতে পারবেন, আবার কত সালে হতে পারে, বাংলাদেশের কয়টা প্রান্তকে, কয়টা ডিস্ট্রিক্টকে, কয়টা জেলাকে এটা যুক্ত করবে, কয়টা স্পেন, কয়টা ফিলার যদি সম্ভব হয়, এগুলো নিয়ে একটু লেখালেখি করা যেতে পারে। হাফ পেজ, এক পেজ এরকম ভাবে আপনি লিখতে পারেন। অথবা এটা পৃথিবীর কততম ব্রিজের মধ্যে একটা, এটা কত বর্গ কিলোমিটার, এরকম। এটা হলো ব্যাকগ্রাউন্ড অথবা হিস্ট্রি। প্রত্যেকটা পজিটিভ ইস্যুর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলেন, মেট্রো রেলের কথা বলেন, এটার বাজেট কত, কত সালে শুরু হয়েছে, কোন কোম্পানি এটার কাজ পেয়েছে, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কে টেক কেয়ার করছে, সরকার কত সালের মধ্যে এটা কমপ্লিট করার চিন্তা করছে। এই বিষয়গুলো আসবে হলো ব্যাকগ্রাউন্ডে। যে কোনো কথা বলেন, উমেন এম্পাওয়ারমেন্ট বলেন, উমেন এম্পাওয়ারমেন্ট এটা তো পজিটিভ ইস্যু, এখানেও ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছি, আমি হিস্ট্রি নিয়ে কথা বলছি। পজিটিভ ইস্যুতে হিস্ট্রি লেখা যায়, ব্যাকগ্রাউন্ড লেখা যায়, তবে আমি বলছি এক পেজ, হাফ পেজ। আপনি চাইলে অনেক কিছু লিখবেন না, পারবেন না। বলা হয়েছে যে 6.15 কিলোমিটার, বা এটা 6.15, 6 কিলোমিটার লম্বা, কিন্তু পরীক্ষার হলে যখন লিখবেন এটা একটা সেন্টেন্সই শেষ হয়ে যায়। পরীক্ষার হলে যখন লিখবেন এটা একটা সেন্টেন্সই শেষ হয়ে যাবে। বলবেন এটা 28,000 কোটি টাকা। ভাই আপনার আমার জন্য 28,000 কোটি টাকা। খাতা কলমে যখন লিখবে জন্য একটা সংখ্যা লিখবে, বাজেট কত টাকা, বাড়িয়ে দাও 30-34 হবে। তার মানে যত কিছুই লেখেন হিস্ট্রিতে, হাফ পেজ, এক পেজ হবে। 41টা যদি স্পেন হয়, 51টা যদি স্পেন হয়, দেখতে অনেক সময় লাগতে পারে, বলতে অনেক সময় লাগতে পারে, তো স্পেনের সংখ্যা ইজ কত লিখবেন, শুধু এক লাইনে শেষ। আমাকে একটু কমেন্টস করে জানাবেন হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ডে কি লিখতে হবে এটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ, তাহলে আমি একটু সামনে যাব। যে কোনো পজিটিভ ইস্যু একইভাবে লিখবেন, ব্যাকগ্রাউন্ড আসবে, হিস্ট্রি আসবে, ইন্ট্রোডাকশনের পর। এটা পদ্মা ব্রিজ হতে পারে, মেট্রো রেল হতে পারে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে, গার্মেন্টস সেক্টর হতে পারে। গার্মেন্টস সেক্টরের খুব সুন্দর একটা ঐতিহ্য ছিল, অতীত ছিল, এগুলো লিখবেন। এই বছর কত টাকা, ওকে,
যারা রেসপন্স করছেন ব্যাকগ্রাউন্ডটা হিস্ট্রি লিখবেন ভাই, হিস্ট্রি কত সালে উদ্বোধন করা হয়েছে, কত সালে এটা উদ্বোধন করা হবে, এটা চালু করা হবে কত সালে, বাজেট কত, স্পেন্ড কয়টা জেলাকে এটা যুক্ত করবে, এইগুলো এটসেট্রা এটসেট্রা। যেমন আপনি যদি গার্মেন্টস সেক্টর নিয়ে লেখেন, গার্মেন্টস সেক্টরে সুন্দর একটা ব্রেকডাউন আসতে পারে, একটা হিস্ট্রি আসতে পারে। এই বছর বাংলাদেশে গার্মেন্টসে বাংলাদেশ সরকার অর্থনীতিতে কতটুকু ভূমিকা রেখেছে, কত ডলার ভূমিকা রেখেছে, গত বছর কত ছিল, এর আগের বছর কত ছিল, এই 10 বছরের একটা চার্ট লিখতে পারেন। ভাই আমি যারা ক্লাস করছেন আমি বারবারই কিন্তু বলেছি যে আজকের ক্লাসে কি লেখা যাবে আর কি লেখা যাবে না এই কথা আমি বলবো না। আজকের ক্লাসে আমরা আলোচনা করবো কিভাবে শুধুমাত্র আপনার মাইন্ড ম্যাপিং প্রয়োগ করবেন মেথডে, কিভাবে শুধুমাত্র লম্বা করা যায়। বারবার এই কোশ্চেনটা করার দরকার নেই, স্যার কোড লেখা যাবে কিনা, এই লেখা যাবে কিনা, ওইটা লেখা যাবে কিনা। আমার সাথে লাগেন। ওকে, ব্যাকগ্রাউন্ড গেল, হিস্ট্রি গেল। ভাই পজিটিভ ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কন্ট্রিবিউশনটা, যেটা দিয়ে আপনি একটা এসেকে অনেক কিছু লিখবেন, অনেক অনেক কিছু লিখবেন। এই কন্ট্রিবিউশনের হলো সবচেয়ে টু দা পয়েন্ট। যদি বলেন পদ্মা ব্রিজ এসেটা লিখবেন কি দিয়ে, ভাই কন্ট্রিবিউশন দিয়ে লিখবেন, কোনো বিকল্প হয় নেই। যেমন ইন্ট্রোডাকশন লিখবেন, হাফ পেজ লিখলে কিন্তু শেষ হয়ে যাবে, আপনার পুঁজিবারটা কিছু থাকবে না। যদি ব্যাকগ্রাউন্ড লেখেন সর্বোচ্চ 1 পেজ লিখবেন, তারপরে সাজ কিংবা আপনার এনার্জি শেষ হয়ে যাবে। সবচেয়ে বেশি যেই জায়গাতে লিখবেন আপনি সেটা হলো কন্ট্রিবিউশন। পজিটিভ এসের আরেক নাম হলো কন্ট্রিবিউশন। পদ্মা ব্রিজের কন্ট্রিবিউশনটা কি আমাদের দেশে বা হবে, গার্মেন্টস সেক্টরে কি কন্ট্রিবিউশন হবে, উমেন এম্পাওয়ারমেন্ট বাংলাদেশ কন্ট্রিবিউশনটা কি আমাদের দেশে হবে, মেট্রো রেল এটার কন্ট্রিবিউশন কি হবে আমাদের দেশে। আমি আপনাদের প্রশ্ন করছি, লিখেও দিচ্ছি, এবার বলেন তো আমাকে, আপনাদের মনোযোগটা একটু আরেকটু গভীর করার জন্য আমি বলছি, পজিটিভ ইস্যু লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন, একটু রেসপন্স করবেন, একটু লিখে জানাবেন। পজিটিভ ইস্যু লিখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, যেটার উপরে নির্ভর করে, যেটার উপরে বেস করে টোটাল অ্যাসেটটাকে লিখতে হবে। ওকে, আমাদের অনেক ভাই খুব সুন্দরভাবে রেসপন্স করছেন। ভাই টপিক সেন্টেন্স দিয়ে তো শুরু করবেন, কন্ট্রিবিউশন। জি, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন। ভাই কথাটা এখানে বলে দিয়েছেন, লিখে দিয়েছেন, এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যতগুলো পজিটিভ ইস্যু আছে এটা ওকে। অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে আছেন, মোটামুটি সবাই আমার সাথে রেসপন্স করছেন। আর যারা চুপ করে বসে আছেন, শুধু আমাকে দেখছেন, শুধু আমাকে দেখছেন, আপনাদের জন্য কিছু বললাম না। আমি যেহেতু আপনাকে দেখতে পাচ্ছি, আপনি রেসপন্স করলে আমি খুব খুশি হব, আর একটু মোটিভেটেড হব, আর কিছু খোলাখুলি ভাবে কথা বলা কিংবা কিছু টেকনিক দেওয়ার চেষ্টা করব।
এবার কন্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। এই কন্ট্রিবিউশনটা বোঝাটাই একটা পজিটিভ ইস্যু সম্পূর্ণ করা। শুধু এটা বুঝতে পারলেই হলো কন্ট্রিবিউশনটা কি। এখন আপনাকে যদি ভাই আমি বলি যে কন্ট্রিবিউশনে কি লিখবেন, কন্ট্রিবিউশনটা কি, আপনি লিখতে পারবেন কিন্তু খুব বেশি আপনি কিছু লিখতে পারবেন না। কিন্তু এই বিষয়টার উপরে আপনাকে খুব বেশি লিখতে হবে। আমি আপনাদেরকে আবারও বলছি, এই বিষয়টার উপরে আপনাকে খুব বেশি লিখতে হবে। তার জন্য আপনাকে একটা পলিসি ফলো করতে হবে, একটা টেকনিক ফলো করতে হবে। আমরা কিন্তু একটা মেথড ফলো করছি, মনে আছে কি আপনাদের? মাইন্ড ম্যাপিং মেথড, কিভাবে খালি টেনে লম্বা করা যায়। ঠিক আছে, এই কন্ট্রিবিউশন লিখতে গেলে এই কন্ট্রিবিউশনের কোটেশনে 2-4টা সেন্টেন্স লেখার পরেই খুব ভালো করে বলছে, মনোযোগ দিয়ে শুনেন, ওনাকে ডাইভার্ট করে দিবেন, সেক্টরসে ডাইভার্ট করে দিবেন। এই কন্ট্রিবিউশন ডাইভার্ট করবেন কোথায়? সেক্টরে, শাখা প্রশাখা। এই কথাটার মিনিং বুঝতে পারছেন কি আমি কি বলছি? কন্ট্রিবিউশন লিখবেন। এখন কন্ট্রিবিউশন যদি আপনি খালি লিখতে থাকেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভূমিকা রাখবে ভাই। খুব বেশি লিখতে পারবেন না, এক কথা রিপিট হয়ে যাবে, একই কথা বারবার রিপিট হয়ে যাবে। যারা এসে লিখেন, যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখেন, অনেক ভোকাবুলারি পারেন। আপনাদের বড় একটা সমস্যা হলো যখন আপনাদের কোনো একটা ইস্যু লিখতে দেওয়া হয়, ওই ইস্যুতে আপনারা কি করেন? একই কথা বারবার রিপিট করেন। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভূমিকা রাখবে, অর্থনীতিতে ভূমিকা রাখবে, রাজনীতিতে ভূমিকা রাখবে, জনগণের জন্য খুব উপকার হবে। খালি উপকার ভূমিকার গুরুত্বপূর্ণ, এটা দিয়ে সেন্টেন্স পেজ একদম ক্লোজ করে ফেলেন। তা আমি বললাম এই কন্ট্রিবিউশনটাকে আপনি সেক্টরে রূপান্তর করে ফেলবেন। তাহলে সেক্টরটা কি? কন্ট্রিবিউশন তো লিখবেন, আমি বুঝিয়ে দিচ্ছি ভাই, ক্লাসের সাথে থাকেন, মনোযোগ দেন। কন্ট্রিবিউশনটা সেক্টর ওয়াইজ করে ফেলবেন, সেক্টরে রূপান্তর করবেন। সেটা কি? এখন আপনাকে যদি বলি, সেক্টরটা এখানে বললাম যে এটাকে আমরা সেক্টরে রূপান্তর করব। তাহলে সেক্টরটা কি? 1, 2, 3, 4, 5, 6 এরকম ভাবে 20, এরকম ভাবে 20টা, এরকম ভাবে 20টা সেক্টর খুঁজে বার করব। যারা আমার সাথে আছেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কন্ট্রিবিউশনকে আমরা সেক্টরে রূপান্তর করব, মানে হলো এই পদ্মা ব্রিজ কোন কোন সেক্টরে ভূমিকা রাখবে, কোন কোন সেক্টরের উপকার হবে, ওই সেক্টরগুলো আমরা ভাগ করে নেব। ফর এক্সাম্পল, 1 নম্বরে লিখবেন এডুকেশন সেক্টর, অথবা ট্রান্সফরমেশন সেক্টর, ট্রান্সপোর্ট সেক্টর, কমিউনিকেশন সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, গার্মেন্টস সেক্টর, ট্যুরিজম সেক্টর, কমিউনিকেশন সেক্টর, আইসিটি সেক্টর, টেকনোলজি সেক্টর, টেকনোলজিক্যাল সেক্টর। এরকম ভাবে 20টা পয়েন্ট খুঁজে বের করবেন। এবার কমিউনিকেশন সিস্টেম নিয়ে এবার একটা কোটা তৈরি করেন, কোটেশন তৈরি করেন। গার্মেন্ট সেক্টর নিয়ে একটা লেখেন। হিউম্যান এম্পাওয়ার নিয়ে একটা, বা হিউম্যান রিসোর্স, মানব সম্পদ নিয়ে একটা লেখেন। এখানে যারা কাজ করছে, অনেক মানুষ এখানে কাজ লাগছে, তাহলে অর্থনীতিতে ভূমিকা রাখবে, গার্মেন্ট সেক্টরে ভূমিকা রাখবে, কমিউনিকেশন সেক্টরে ভূমিকা রাখবে, এডুকেশন সেক্টরে ভূমিকা রাখবে, গার্মেন্ট সেক্টরে ভূমিকা রাখবে, ট্যুরিজম সেক্টরে ভূমিকা রাখবে, ল্যান্ড প্রপার্টি সেক্টরে ভূমিকা রাখবে, লাইফস্টাইল, নদীর ওপার মানুষের জীবনযাত্রার পরিবর্তন হবে, লাইফস্টাইল এখানেও ভূমিকা রাখবে।
তাহলে সেক্টরগুলোকে ভাগ করে নেন। এবার যদি 10টা সেক্টর বের করতে পারেন তাহলে 10টা প্যারাগ্রাফ হলো, আর যদি 20টা সেক্টর বের করতে পারেন 20টা প্যারাগ্রাফ হলো। ভাই লিখবেন কোথায় এবার বলেন? এডুকেশন সেক্টরে এবার লিখতে থাকেন। গার্মেন্টস সেক্টর দিয়ে লিখতে পারেন যে পদ্মা ব্রিজ কিভাবে গার্মেন্টস সেক্টরে প্রভাব ফেলবে, ভূমিকা রাখবে, কিভাবে এডুকেশন সিস্টেমে এডুকেশনে প্রভাব ফেলবে, ট্যুরিজম সেক্টর কিভাবে উন্নত হবে, এটার মধ্যে কিভাবে ভূমিকা রাখবে, পলিটিক্যাল যে একটা ইস্যু আছে, জিওপলিটিক্স, ভূ রাজনীতিতে যে এটার একটা প্রভাব পড়বে, যে আমরা বাংলাদেশি যে আমাদের নিজস্ব অর্থায়নে একটা পদ্মা ব্রিজের মতো ব্রিজ করতে পেরেছি। তাহলে জিওপলিটিক্সে আমাদের পলিটিক্সটা একটু এম্পাওয়ারাইজেশন হয়ে গেল, একটু এম্পাওয়ার হয়ে গেল, আমাদের একটু পাওয়ার বেড়ে গেল। তাহলে জিওপলিটিক্স, এই জন্যই তো আমাদেরকে ভারত কিংবা চীন কিংবা আশেপাশের দেশগুলো একটু নজর দিচ্ছে আমাদের প্রধান এখন যে বর্তমান সরকার কিংবা আমাদের যে পলিসি মেকাররা আছে, যে কিভাবে নিজস্ব অর্থায়ন এগুলো করছে। তাহলে জিওপলিটিক্সে একটা ভূমিকা রাখবে। কে কে আছেন নাকি আমার সাথে? কিছু বোঝা যাচ্ছে না? খুব খারাপ লাগতেছে? বলেন সেক্টরগুলো কি বুঝতে পারছেন কিনা, বলেন একটু, বলেন কে কে আছেন। ভাই কিছু লেখেন, এসে তো আপনাকে কেউ লিখে দিতে পারবে না, কেউ বুঝিয়ে দিতে পারবে না। আমি পাপি বান্দা আপনাদের জন্য চেষ্টা করছি। যদি বুঝতে পারেন আপনি নিজে বুঝতে হবে, লিখতে হবে। আমি একটা মেথড প্রয়োগ করে দিচ্ছি, মাইন্ড ম্যাপিং মেথড। আই নো, একজনে বলেন সুপার, সুন্দরভাবে বুঝেছি। আরেকজন ভাই বলেন স্যার বুঝিনি। একজন ভাই বলছে বুঝতে পারছি। জি স্যার, আছি স্যার। থাকলে ভালো, বুঝতে পারলে ভালো, অসাধারণ লাগছে, ভেরি গুড। তাহলে আমরা দুই একটা সেক্টর একটু লিখে দেখি, কি কি লিখবেন দেখি, দেখান তো আমাকে দেখি কোন কোন সেক্টরে কন্ট্রিবিউশন রাখবে। আমি বলছি কন্ট্রিবিউশন, শুধু কন্ট্রিবিউশন না লিখে এটাকে সেক্টর ওয়াইজ ভাগ করে নেবেন, কোন সেক্টরে ভূমিকা রাখবে। এবার সেক্টরগুলোর নাম লেখেন, 10টা 20টা সেক্টর ভাই আছে পদ্মা ব্রিজের পাশাপাশি। 1 নাম্বার 2 নাম্বার এরকম কয়েকটা পয়েন্ট লেখেন তো দেখি কোন সেক্টরগুলো লিখতে পারেন ভাই, দেখি লেখেন, আপনারা লেখেন দেখি। ক্লাসে থাকলে তো বলতাম, এবার এসেটা লিখে ফেলেন, লিখতে থাকেন। এডুকেশন সেক্টর, ট্রান্সপোর্টেশন, ভেরি গুড, লিখতে থাকেন দেখে। আরে ভাই আমাকে একটু হেল্প করেন না। এডুকেশন, ট্রেড এন্ড কমার্স, হ্যাঁ হতে পারে, ট্রেড এন্ড কমার্স, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, গার্মেন্টস সেক্টর, এই তো অনেক কিছু লিখছেন, লেখেন। কমিউনিকেশন, ট্রান্সপোর্ট, কানেক্টিভিটি, ইকোনমি, ট্যুরিজম, জিওপলিটিক্স, ভেরি গুড। জি স্ক্রিনশট নিবেন, কোনো সমস্যা নেই, নিবেন ভাই নিবেন। এই ক্লাস তো বারবার দেখতে পারবেন, আমাকে না দেখলে ভালো লাগলে কি হবে, ক্লাসে দেখতে পারবেন। গার্মেন্টস, টেকনোলজি, আরো লেখেন দেখে। এগ্রিকালচারাল সেক্টর, ভেরি গুড। আইসিটি সেক্টর, টেকনোলজি সেক্টর, জিডিপি, ট্যুরিজম। আমাদের অনেক ভাই অনেকভাবে রেসপন্স করছেন। ল্যান্ড প্রপার্টি সেক্টর, জিওপলিটিক্স, এগ্রিকালচারাল সেক্টর, অনেক কিছু লিখছেন, ভালো লাগছে। একজন ভাই ট্যুরিজমকে টেরোরিজম লিখে ফেলছে, ভাই সর্বনাশ হয়ে গেছে।
টেররিজম না, ট্যুরিজম হবে। ওকে, ভেরি গুড, ট্যুরিজম হবে। ইকোনমিক গ্রোথ রিলেটেড সেক্টর। ভাই টাইম সেভিংস হবে, মানি সেভিংস হবে, এম্পাওয়ারমেন্ট হবে। জি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যারা লিখছেন কিছু বুঝে লিখছেন। এখন আপনার দায়িত্ব হলো এই এসে মুখস্থ করবেন নাকি কিছু পয়েন্ট উল্লেখ করবেন বলেন। আপনি বাসায় বসে বসে দিয়ে একটা বই এসে মুখস্থ করার দরকার নেই। জাস্ট এই এসেতে কোন কোন পয়েন্টগুলো উল্লেখ করা যাবে ওই পয়েন্টগুলো ভাই সবাই লিখতে পারবেন, 2 3 4 5 লাইন 10 লাইন করে। ওই পয়েন্টগুলো কারেক্ট করে প্রত্যেক এসের জন্য এরকম 10টা 20টা করে সেক্টর বের করে রাখেন। এবার এভাবে বিস্তারিত লেখার পর এটাতে যদি কিছু প্রবলেমস থাকে, প্রবলেমস উল্লেখ করার দরকার নেই, যেহেতু খুব বিষয়। কনক্লুশন দিয়ে আমরা সমাপ্ত করব। এখন যদি আপনাদেরকে ভাই একটা পজিটিভ ইস্যু কিভাবে ডেভেলপ করতে হবে, মাইন্ড ম্যাপিং মেথড, এটা আপনাদেরকে শেখানো হলো। এখন মোটামুটি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু রেসপন্স করে ভাই জানান, তাহলে আমরা একটু সামনে যাব। এখানে কি আরো কথা বলতে হবে না আমরা সামনে যাব? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাদেরকে একটু জানাবেন। আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছিলেন নিয়ে নিতে পারেন। এই জায়গাটা যারা বোঝেন নাই আমি আবারও বলছি, কন্ট্রিবিউশনকে সবসময় সেক্টরে রূপান্তর করবেন। সেক্টর কি? এটা কোন কোন সেক্টরে ভূমিকা রাখবে ওই সেক্টরগুলো নাম উল্লেখ করে ফেলবেন। তাহলে এক কথায় বারবার রিপিট হবে না, এক কথা রিপিট হবে না, এক কথা বারবার লিখতে হবে না। আপনি যখন এডুকেশন সেক্টর নিয়ে দেখবেন দেখবেন শুধু এডুকেশনের কথাই এখানে আসছে। আপনি যখন এগ্রিকালচার নিয়ে লিখবেন তখন দেখবেন শুধু এগ্রিকালচার নিয়ে কথা হচ্ছে। আপনি 5 লাইন 10 লাইন যতই লেখেন 20 লাইন শুধু এগ্রিকালচার দিয়ে লিখবেন। আপনি যখন ট্যুরিজম সেক্টর নিয়ে লিখবেন দেখবেন শুধু ট্যুরিজম নিয়ে কথা বলছেন, অন্য কিছু লিখছেন না। আপনি যখন কমিউনিকেশন নিয়ে লিখবেন শুধু কমিউনিকেশন নিয়ে লিখছেন, অন্য কিছু মাথায় আসছে না, আসবে না। এখন আপনাদেরকে যদি আমি বলি যে women's empowerment in Bangladesh, একজন ভাই প্রশ্ন করেছেন কনক্লুশন কিভাবে লিখব। ভাই এতক্ষণ যা লিখলেন মোটামুটি টপিক সেন্টেন্স টাইটেল ব্যবহার করে মোটামুটি 2-4টা সেন্টেন্স দিয়ে সামারি টেনে দিবেন, তবে কনক্লুশন লিখতেই হবে। মোটামুটি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা দিয়ে এতক্ষণ যা লিখলেন ওইখান থেকে কপি করে মোটামুটি কনক্লুশন লিখে ফেলবেন। আপনি 20 পেজ কিংবা 15 পেজ যদি এসে লিখেন, কনক্লুশন লিখবেন হলো 8-10 লাইন বা 5-7 লাইন।
তো ওইটা মনে হয় আর বাকি থাকবে না ভাই। ওইখান থেকে গুরুত্বপূর্ণ দুই একটা ওয়ার্ড বা সেন্টেন্স নিয়ে আপনি কনক্লুশনটা লিখে ফেলবেন। ইন্ট্রোডাকশন মিলিয়ে, বডি মিলিয়ে দুই একটা কন্ট্রিবিউশনের কথা লিখে কনক্লুশন করে যাবেন। তারপরেও ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কিভাবে স্টার্ট হবে, কিভাবে শেষ হবে, এই নিয়ম নীতিগুলো আমরা লিখে দিব ভাই, টেনশন করার দরকার নেই। এখন এসে কিভাবে ডেভেলপ করা যায় এটা বুঝতে পারতেছেন কিনা আমাকে বলেন। অনেকেই আমরা বলেছেন জি স্যার। এখন যদি পরীক্ষা আসে উমেন্স এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন, তাহলে এটা পজিটিভ ইস্যু, এটা পজিটিভ ইস্যু। তাহলে এটাতেও স্বাভাবিকভাবে ইন্ট্রোডাকশন থাকবে, এটাতেও ব্যাকগ্রাউন্ড থাকবে। ভাই আমি একটু বুঝিয়ে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ইস্যু এভাবে ডেভেলপ করতে হবে। যদি বলি যে এটার ব্যাকগ্রাউন্ড কি, নারীর ক্ষমতায়ন, খুব সহজ এবং সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের প্রধানমন্ত্রী একাধিক পুরস্কার পেয়েছেন নারীর ক্ষমতায়নে। আমাদের সরকারের মধ্যে একাধিক উদাহরণ আছে নারীর ক্ষমতায়নে। 1971 সালের পরবর্তী সময়ে নারীদের কন্ডিশনটা কেমন ছিল? উনিশশো একাত্তর সাল পরবর্তী সময়ে বাংলাদেশের নারীদের জরিপ কি বলতো, এটা একটু প্রেজেন্ট করবেন। কত পার্সেন্ট নারী শিক্ষিত ছিল, কত পার্সেন্ট নারী বা মহিলা কর্মক্ষেত্রে যোগদান করেছিল, তার পরবর্তী 10 বছর, তার পরবর্তী 20 বছর, তার পরবর্তী 20 বছর, 10 বছর, এরকম ভাবে একটা রেফারেন্স দিতে পারেন, কিছু তথ্য দিতে পারেন। সর্বশেষ 20-21 সালে কত পার্সেন্ট মেয়ে শিক্ষিত, নির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত, এই তথ্যগুলো দিবেন। এটি তো ব্যাকগ্রাউন্ড। আগে নারীর সহিংসতা কেমন ছিল, এখন কেমন, এরকম হিস্ট্রিটা একটু লিখে দিবেন। মানে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চাইলে সব জায়গায় লেখা যাবে, অল্প একটু লিখবেন যতটা সম্ভব। আমরা বলছি পজিটিভ ইস্যু, ইন্ট্রোডাকশন আর ব্যাকগ্রাউন্ড। ঠিক আপনাদের সবার কি মনে আছে পজিটিভ ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা বলেন তো? লেখেন তো দেখি কোনটা, দেখি ভুলে গেছেন না মনে আছে? যারা ক্লাসে আছেন একটু লিখে দেখান। পজিটিভ ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনটা, যেটার উপরে অ্যাসেটাকে বিশাল বড় করা যাবে? লেখেন দেখি। ভেরি গুড, অনেকই লিখতে পারছি। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কন্ট্রিবিউশন, আমরা বলছি এই কন্ট্রিবিউশনটাকে আমরা ডাইভার্ট করব সেক্টরসে। আমরা এই কন্ট্রিবিউশন গুলোকে সেক্টরে রূপান্তর করব। ভাই সরাসরি সেক্টরে যাওয়া যাবে না, কন্ট্রিবিউশন লিখতে হবে, নারীদের কন্ট্রিবিউশন কি। তারপর এটাকে ভাগ করে নেবেন যে নারীরা এই এই সেক্টরে ক্ষমতায়ন হচ্ছে, নারীদেরকে এই এম্পাওয়ারমেন্ট পেয়েছে, সেক্টরগুলোতে চলে যাবেন। সেক্টরগুলোতে যেতে পারলে আপনার জন্য সুবিধা, অনেক লিখতে পারবেন। যারা আমাদের ক্লাসে জয়েন দিচ্ছেন আছেন, একটু লেখেন সেক্টরগুলো, কোন কোন সেক্টরে নারীরা এখন কাজ করছে, নারীদের ভূমিকা এখন কোন কোন সেক্টরে, সেক্টরগুলো একটু লেখেন দেখি। একটু লিখে দেখাবেন কোন কোন সেক্টরে নারীরা কাজ করছে, ভূমিকা রাখছে, কোন কোন সেক্টরগুলো দখল করছে, সেক্টরগুলোর নাম একটু লিখে দেখান।
ইকোনমিক ডেভেলপমেন্ট হতে পারে অর্থনৈতিক উন্নয়নে, এডুকেশন সেক্টরে, তারপর লিডারশিপে, পলিটিক্সে, আরএমজি সেক্টরে, গার্মেন্ট সেক্টর, ভেরি গুড, কান্ট্রি লিডিং মানে জিওপলিটিক্স বা লিডারশিপ, তারপর এডুকেশন, আইসিটি, ব্যাংকিং, এগ্রিকালচার, পলিটিক্স, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এডুকেশন, পলিটিক্স, ভেরি গুড, জব সেক্টর। ভাই জব বললে তো এফেক্ট হয়ে যাচ্ছে, আলাদা আলাদা করে লিখবেন। ব্যাংকিং সেক্টর, ফিনান্স, ব্যাংক অ্যান্ড বিমা, ব্যাংকিং অ্যান্ড বিমা, এরকম আলাদা আলাদা করে লিখবেন। সিভিল এভিয়েশন, নেভি, আর্মি সেক্টর, গার্মেন্টস, health and family planning, sports, very good, microcredit, এই তো বুঝে গেছেন। এখন তো এসে লিখলে খালি দেখবেন খালি এসে বড় হতে থাকবে, পলিসি মেকার বা মেকিং। তারপর বলেন কি লিখতে পারি আমরা দেখি। লিখতে তো হবে আপনাকে কি ভাই, আমি স্টার্ট করে দিলাম। Government's education, economic, politics, upbringing and education in child, journalism, civil service sector, defense sector, industrial sector, sports sector, okay, diplomats, জি very good। আপনারা মোটামুটি আশা করি সেক্টরগুলো বুঝতে পেরেছেন। এখন এখানে চাইলে আপনি 4 নম্বরে দুই একটা প্রবলেমস লিখতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। যদি না দিয়ে থাকেন কোনো সমস্যা নেই, দুই একটা প্রবলেমস এর কথা বলতে পারেন। আমাদের সমাজ ব্যবস্থাতে কি কি প্রবলেমস আছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, কোন কোন প্রবলেমস ফেস করে তারা। ভেরি গুড, যারা লিখছেন রেসপন্স করছেন। আমি একটু সামনের দিক যেতে যাচ্ছি। আমি বললাম এই জাতীয় ইস্যুগুলোতে চাইলে অল্প করে ছোট করে একটু প্রবলেমস অ্যাড করতে পারেন, যে কোন কোন সেক্টরের মেয়েরা একটু কি কি প্রবলেম ফেস করে। জেন্ডার ডিসক্রিমিনেশন একটা প্রবলেম আছে, ফেস করতে হয় তাদেরকে। তারপর হলো সেক্সুয়াল হ্যারাসমেন্ট সম্মুখীন হতে হয়। তারপর ফ্যামিলি বাইন্ডিংস আছে, সুপারস্টিশনস আছে, কুসংস্কার, এগুলো একটু ফেস করতে হয়। এগুলো একটু বর্ণনা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা হবে না। আপনি যদি মনে করেন প্রবলেমস দিবেন না, কোনো সমস্যা নেই, তাও হবে। যদি দেন ভেরি গুড। একজন ভাই লিখছেন আর্লি ম্যারেজ, তাও একটা বড় সমস্যা। এইগুলো আমরা বলে দিলাম যে অল্প করে, যেহেতু এটা পজিটিভ ইস্যু, নেগেটিভটা যেন হাইলাইটস খুব বেশি না হয়, অল্প করে। যদি দেখেন এদিক দিয়ে খুব বেশি লিখতে পারেন নাই, তাহলে এটা একটু লিখবেন। আর যদি দেখেন না এটা সেক্টর যথেষ্ট বড় হয়েছে, আপনি 15 থেকে 20টা পয়েন্ট উল্লেখ করতে পেরেছেন। এখানে 20টা পয়েন্ট উল্লেখ করা মানে হলো 20টা প্যারাগ্রাফ হয়ে যাওয়া। 20টা পয়েন্ট মানে হলো 20টা প্যারাগ্রাফ, 10টা পয়েন্ট মানে হলো 10টা প্যারাগ্রাফ। তার মানে আমার মনে হয় 15টা 20টা প্যারাগ্রাফ লিখলে একটা এসে যথেষ্ট স্ট্রং হবে। তো সেই ক্ষেত্রে যখন দেখবেন যে মোটামুটি বড় হয়ে গেছে, এটা অল্প করে লিখবেন, দুই একটা পয়েন্ট দিয়ে এটা একটু লিখে দিবেন, যে আর্লি ম্যারেজ, সাইবার বুলিং যেটা, তারপর এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট, জেন্ডার ডিসক্রিমিনেশন, তারপর হলো রিলিজিয়াস মিসবিলিভস যে শব্দগুলো আছে, এখানে একটু যোগ করে একটা প্রবলেমেটিক একটা ছোট্ট প্যারা তৈরি করবেন। তারপর এটা আবার সলভ করে দিবেন যে সময় এটা ছিল, কিন্তু বর্তমান সময়ে এগুলো কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, এরাডিকেট। ওকে, তারপর আমরা লিখবো হলো কনক্লুশন। কনক্লুশনে সবসময় আশার বাণী লিখবেন, আশার বাণী, ইন্সপিরেশন লিখবেন, সলভিং লিখবেন।
কনক্লুশন পজিটিভে কখনো হতাশার বাণী লিখবেন না, নেগেটিভ কিছু লিখবেন না। কনক্লুশন, বাংলাদেশ দিন দিন নারীর উন্নয়নে এগিয়ে যাচ্ছে, বর্তমান সরকার নারীর উন্নয়নে ভূমিকা রাখছে, কাজ করছে, এইভাবে কনক্লুড করবেন। ভাই নেগেটিভ কোনো কিছু লিখবেন না, কারণ নেগেটিভ আপনার মনে অনেক কিছু থাকলেও যেহেতু আপনার আর আমার একটা চাকরির দরকার, একটা জব দরকার, বলতে হবে সবই ভালো, সব জায়গায় উন্নয়ন হচ্ছে। কারণ এসে লিখতে গেলে খুব সেন্সিটিভ ভাবে লিখতে হবে, এমন ইস্যুতে হাত দিবেন না যেটা এক্সামিনার আপনার প্রতি একটু নেগেটিভ ধারণা হয়। আপনাকে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে বসাবে, এক্সামিনার আপনার প্রতি সন্তুষ্ট হতে হবে। খুব সেন্সিটিভ বিষয়, এখানে নেগেটিভ লিখলেও এমন ভাবে উপস্থাপন করবেন, আবার এটা ফিনিশিংটা সুন্দরভাবে দেবেন যে বর্তমান সময়ে এগুলো বর্তমান সরকারের শক্ত হাতে দমন করছে। Strictly present government control these situations বা remove these problems বা solve these problems। এই প্রবলেমস গুলো বর্তমান সরকার কি করছে? সলভ করছে, দূর করছে। এই জন্য দেশ সামনে এগিয়ে যাচ্ছে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী একাধিক পুরস্কারও পেয়েছে এই বিষয়ে। ওকে, ভেরি গুড। একজন ভাই ডায়লগ লিখেছেন, thou art done in the earth this half by male another half by female। ওকে, ভেরি গুড। যারা ক্লাসে উপস্থিত আছেন এরকম ভাবে প্রত্যেকটা পজিটিভ ইস্যু ধরে 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 ধরে, এখন যদি আপনাকে বলি মেট্রো রেল, মেট্রো রেল, তাহলে আপনাকে কিভাবে লিখতে হবে? ঠিক পদ্মা ব্রিজ যেভাবে লিখছেন, সেক্টরগুলো কি হবে? ঠিক পদ্মা ব্রিজের যে সেক্টরগুলো আসবে মেট্রো রেলে তাই আসবে। নারীর ক্ষমতায়ন দেখেন, পদ্মা ব্রিজে যে সেক্টরগুলো আছে এখানে ঠিক সেই সেক্টরগুলি আপনাকে লিখতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ নিয়ে যদি আপনি লিখতে চান, পদ্মা ব্রিজে যা লিখছেন, মেট্রো রেলে যা লিখছেন, ডেল্টা প্লেনে যা লিখছেন, এই কথাগুলি ঘুরে ঘুরে চলে আসবে। তার মানে হলো আপনি ভালো করে একটা ফরম্যাট তৈরি করবেন, করে 20 থেকে 25টা পয়েন্ট উল্লেখ করবেন, শুধু পয়েন্ট। আর তথ্য তো সাধারণ জ্ঞান, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওয়ার্ল্ড অ্যাক্টরস আপনি পড়ছেন, এইগুলো থেকে তথ্য এখানে সেভ করবেন। যারা আমরা ক্লাসে আছি একটু রেসপন্স করে জানাবেন বুঝতে পারছেন কিনা বা বুঝেছেন কিনা। কে কে আছেন? আমরা সামনে যাব, কে কে আছেন? ঘুমিয়ে পড়লেন নাকি সবাই? রাত খুব বেশি হয়নি তো, রাত খুব গভীর হয়নি। ক্লাস বুঝতে পারছেন কিনা আমাকে জানান। বুঝছি, জি স্যার, ওয়েল আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, যদি আপনারা বুঝতে পারেন, যদি ক্লাসগুলো বিসিএস এর জন্য একটুও কাজে লাগে তাহলে আমরা সার্থক। ইনশাল্লাহ লিখতে পারবেন। ফরম্যাট তৈরি করে দিচ্ছি, মাইন্ড ম্যাপিং মেথডে আছি আমরা। বাসায় যে কোনো একটা টপিক ধরে ধরে খালি এভাবে লম্বা করতে থাকবেন। আপনার দায়িত্ব শুধু 2 মাস লম্বা করবেন আর 1 মাস কারেকশন করবেন। কারেকশনের ক্লাস, একজন ভাই লিখছেন সারা রাত চলতে থাকবে। ভাই আমি তো সারা রাতই কথা বলতে পারবো। এসে নিয়ে যদি আমাকে বলেন যে ভাই সারা বছর বলবেন তাও বলতে পারবো। ট্রান্সলেশন নিয়ে যদি বলেন সারা রাত কথা বলতে পারবো, সকাল হয়ে যাবে, বাপ বিনিময় শেষ হবে না ভাই, সারা রাত চলবে না। ওকে, তারপর আমরা যে পজিটিভ ইস্যুগুলো নিয়ে কথা বলছিলাম, নারীর ক্ষমতায়ন, তারপর হলো পদ্মা ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, ডেল্টা প্ল্যান্ট, রামপাল প্রজেক্ট,
রূপপুর প্রজেক্ট, এইগুলো হলো পজিটিভ ইস্যু। এই পজিটিভ ইস্যুগুলো আমাদের এইভাবে কন্ট্রিবিউশনে গিয়ে সেক্টর ওয়াইজ ভাগ করে দিতে হবে, কোন কোন সেক্টরে। একজন ভাই লিখেছেন, ভাই লিটারেচারের কথা মনে আছে 3 দিনে শেষ। ভাই ক্লাসে তো লিটারেচারের 3টা, কি করবো রে ভাই? যদি বলতেন যে ভাই 3 মাস নেন তাও নিতে ভালো লাগতো, লিটারেচার তো ভালো লাগে পড়াইতে। এখন সময় তো একটা সিলেবাসের ব্যাপার আছে, আপনাদের একটা সময়ের ব্যাপার আছে, এজন্য আমরা একটু শর্ট টাইমে পড়াইতে হয়। তবে যারা 3টা 4টা ক্লাস করেছিলেন লিটারেচারের, আমার বিশ্বাস এই ক্লাসগুলো থেকে শুধু ক্লাসগুলো থেকে 8 থেকে 10টা কোশ্চেন এসেছে, শুধু ক্লাস থেকে। যারা ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন একদম 100% তাদের প্রমাণ। তো কনফিডেন্সের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা এখন যাব নেগেটিভ ইস্যুতে। নেগেটিভ ইস্যু কি, আমরা 5টা ইস্যু এইভাবে একটু আলোচনা করব। একজন ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য এনাফ ছিল স্যার। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো করেছেন, খুব ভালো লাগছে। ওকে, নেগেটিভ ইস্যু এগুলোকে একটা ক্যাটাগরি করে নেবেন, পজিটিভ ইস্যু, নেগেটিভ ইস্যু, হিস্ট্রিক্যাল ইস্যু, পিক্টোরিয়াল ইস্যু, কম্বাইন্ড ইস্যু। দেখবেন এসে সবসময় আপনার পকেটে থাকবে, লিখতেই ভালো লাগবে। কে বলে এসে লেখা যায় না? আমাদের ছেলেমেয়েরা এসে লিখলে এসে আগে বলে স্যার এসে লিখতে ভালো লাগে না, আর এসে লিখে এসে ক্লাস থেকে বের হয়ে এসে বলে ভাই স্যার সময়ের জন্য লিখতে পারিনি, এত বড় হয়ে গেছে এসে সময় পাইনি স্যার, 20 পেজ হয়ে গেছে, 25 পেজ হয়ে গেছে, 30 পেজ হয়ে গেছে। কি করা যাবে? একটু নিজেকে কন্ট্রোল করে শুধু মানে ইনফরমেটিভ বিষয়গুলো দিয়ে আসবেন, এত বিস্তারিত দরকার নেই। তবে লিখতে শিখেন, বেশি লিখতে পারলে কম করে লেখা যাবে, কম শিখলে বেশি লেখা যায় না। আমার থিওরি হলো এটা, আপনি অনেক শিখবেন, লিখবেন কম, তাহলে মানসম্মত হবে। ওকে, নেগেটিভ ইস্যুতে আসেন। সবাই আছেন তো ক্লাসে নাকি? ওকে, আমরা 10-15 মিনিট আলোচনা করব, নেগেটিভ ইস্যুটা শেষ করে দেব। তারপর আমরা পরবর্তীতে আরেকটা ক্লাসে পরবর্তীতে আরো ক্লাস পাবো, তাহলে বাকি 3টা আলোচনা করব, পরবর্তীতে আরেকটা ক্লাস পাবো, কারেকশন নিয়ে আলোচনা করব। মানে এসে কিভাবে লেখা যাবে, কি লেখা যাবে না, নিয়ম নীতিগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা নেগেটিভ ইস্যু, তো স্বাভাবিকভাবেই 1 নম্বর আমরা ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশনে বরাবরই আগের মতো টপিক, recent issue, topic sentence, recent issue, views। এই 3-4টা ওয়ার্ডে ভিউজ বলতে আমরা হিউম্যান ভিউজ আর হলো গভর্নমেন্ট ভিউজ দিয়ে আমরা একটা টপিক সেন্টেন্স দিয়ে আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করব। ডেফিনেটলি বুঝতে হবে যে নেগেটিভ যে ইস্যুগুলো আছে পরীক্ষায় আসে, এগুলো রিসেন্ট ইস্যু, এগুলো নিয়ে আমাদের অনেক তর্ক বিতর্ক মতামত থাকে। তো এই বিষয়গুলো দিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখবো। যেমন আমরা যদি বলি রোহিঙ্গা ক্রাইসিস, তারপরে আমার সাথে একমত হবেন, রোহিঙ্গা ক্রাইসিস এটা একটা রিসেন্ট ইস্যু, এটাতে আমাদের একটা ভিউজ কিংবা ওপিনিয়নস আছে, সরকারের একটা ওপিনিয়নস আছে, ইন্টারন্যাশনাল একটা মতামত বা ভিউজ আছে। তাহলে এটা রিসেন্ট ইস্যু। বর্তমান সময়ে রোহিঙ্গা ক্রাইসিস সবচেয়ে আলোচিত, শুধু বাংলাদেশে না, আন্তর্জাতিক ভাবেও, যেটার জন্য বাংলাদেশ সরকার প্লাস আন্তর্জাতিক মহল যৌথভাবে কাজ করছে। আমরা ইন্ট্রোডাকশনটা এভাবে 5 থেকে 10টা লাইনের মাধ্যমে, সেন্টেন্সের মাধ্যমে একটু সমাপ্ত করব। এটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু করবেন, এটা রিসেন্ট ইস্যু সেটা বলে যোগ করবেন,
আমাদের ভিউজ নিউজ গুলো যোগ করবেন। আশা করি রোহিঙ্গা ক্রাইসিস বা আমরা যদি বলি ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ একটা নেগেটিভ ইস্যু। তো ক্লাইমেট চেঞ্জ 10 বছর আগেও রিসেন্ট ইস্যু ছিল, আজকেও এটা রিসেন্ট ইস্যু। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। ক্লাইমেট চেঞ্জ 10 বছর আগেও পজিটিভ ইস্যু ছিল, আজকেও পজিটিভ ইস্যু। এনভায়রনমেন্ট পলিউশন 10 বছর আগে যা ছিল আজকেও তা। ইপটিজিং, হিউম্যান রিসোর্স ট্রাফিকিং, মানব সম্পদ পাচার, এটা 10 বছর আগেও রিসেন্ট ইস্যু ছিল, বর্তমান সময়েও রিসেন্ট ইস্যু। তার মানে নেগেটিভ ইস্যুগুলো কোনগুলো বলছি? রোহিঙ্গা ক্রাইসিস, রিফিউজি ক্রাইসিস, শরণার্থী যে একটা সংকট, ক্লাইমেট চেঞ্জ। ভাই রিফিউজি ক্রাইসিস খুব গুরুত্বপূর্ণ একটা এসে, পরীক্ষা আসার মতো একটা এসে। ক্লাইমেট চেঞ্জ পরীক্ষা আসার মতো একটা এসে। তো এই ইস্যুগুলো একটা তালিকা তৈরি করবেন, এগুলো নেগেটিভ ইস্যু, এগুলো দিয়ে আমরা একটা ইন্ট্রোডাকশন তৈরি করব। তো সবাই আমরা আশা করি ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা ইন্ট্রোডাকশন তৈরি করা যাবে, রিফিউজি ক্রাইসিস নিয়ে একটা ইস্যু তৈরি করা যাবে, তারপর এনভায়রনমেন্ট পলিউশন অথবা ব্রেন ট্রাফিকিং, মেধা পাচার, কালচারাল অ্যাসাল্ট বাংলাদেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমরা কিছু এসের কথা বলছি, এসেগুলো গুরুত্বপূর্ণ, তবে ক্লাসের শেষে এসে আমরা কিছু এসে একদম লিস্ট করে দিই। এগুলোর উপরে খুব বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ চলে আসবে। যেখান থেকে আসে অনেক লিখতে পারবেন। তারপর আমরা কিছু নাম উল্লেখ করছি, এগুলো তো রেকর্ড থাকি আপনাদের কাছে, এগুলোর উপরে প্র্যাকটিস করবেন। আমরা বলছিলাম কালচারাল অ্যাসাল্ট, তারপর বলতে পারেন ভার্চুয়াল অ্যাডিকশন, ভার্চুয়াল যে অ্যাডিকশন গুলো আছে, মোবাইল ফোনের যে অ্যাডিকশন গুলো আছে, ভার্চুয়াল জগৎটা যে আছে, এগুলোর কুফল, এগুলো হলো আমাদের নেগেটিভ ইস্যু। আমরা নেগেটিভ ইস্যু ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলছিলাম। যারা আছেন আমার মনে হয় বুঝতেছেন নেগেটিভ ইস্যু কোনগুলো। আর নেগেটিভ ইস্যু সবগুলোই দেখবেন রিসেন্ট ইস্যু। এখন যদি বলেন করোনা ভাইরাস, করোনা ক্রাইসিস, কোভিড-19 ক্রাইসিস বা ডিজিজ, বা এটা তো সবাই একমত যে এটা রিসেন্ট ইস্যু। যখন চিকুনগুনিয়া হয়েছিল তখন চিকুনগুনিয়ার সময়ে চিকুনগুনিয়া রিসেন্ট ইস্যু ছিল। যখন ডেঙ্গু হয়েছিল ডেঙ্গুর সময়ে ডেঙ্গু রিসেন্ট ইস্যু ছিল। তার মানে এটা রিসেন্ট ইস্যু। টপিক সেন্টেন্স লিখবেন এই ইস্যুটা দিয়ে। এটা বর্তমান সময়ের যে একটা বিশাল একটা প্রবলেম, বর্তমান সময়ের সরকার প্লাস আন্তর্জাতিক ভাবে যে এটা নিয়ে খুব কনসার্ন, সেই বিষয়টা আপনি উপস্থাপন করবেন 5-10টা লাইন ইন্ট্রোডাকশন। এবার এই নেগেটিভ ইস্যু লেখা, পজিটিভ ইস্যু লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল হলো কন্ট্রিবিউশন। আপনাদের মনে আছে কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল হলো কন্ট্রিবিউশন। তো এখানেও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো 2 নাম্বার, ওকে। এটা তো একটা হিস্ট্রি থাকবে এবং ব্রেকডাউন থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে। হিস্ট্রি আর ব্যাকগ্রাউন্ড কিভাবে লিখবেন আপনাদেরকে শিখিয়েছি। পজিটিভেরও হিস্ট্রি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকবে, নেগেটিভেরও থাকবে। হাফ পেজ এক পেজ লিখবেন আপনি, কোনো সমস্যা নেই। যে রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয়েছে কত সালে, কত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসছে, পাকিস্তানে আসে, তারা আরাকান মিয়ানমারের কোন রাজ্যে তারা অবস্থান করেছিল, এই বিষয়গুলো এখানে একটু দুই একটা কথা লিখবেন ছোট্ট করে। আমি বলছি ব্যাকগ্রাউন্ড লিখবেন, তাদের আদি বসবাস কোথায় ছিল, তারা কত সাল থেকে মিয়ানমারে বাস করত, বাংলাদেশে কত লক্ষ আসছে, কত তারিখ থেকে আসা শুরু করেছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো এখানে লিখবেন জাস্ট অল্প করে। আশা করি ব্যাকগ্রাউন্ড আর হিস্ট্রি বুঝতেছেন। নাম্বার 3, ওকে। এই নেগেটিভ ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আবারও বলছি নেগেটিভ ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিজন
অথবা কজেস। যারা নেগেটিভ ইস্যু লিখবেন এই জায়গাতে টু দ্য পয়েন্টে সবচেয়ে বেশি জোর দিতে হবে। যদি খালি লিখতে থাকেন 50 মার্কের এসে লিখতে পারবেন না। মার্কটা মনে রাখতে হবে 50 মার্ক, 5 মার্ক কিংবা 10 মার্ক না, কিন্তু ভাই 50 মার্কের এসে লিখতে হবে। তো সেই জন্য একটু দীর্ঘ একটা এসে লিখতে হবে। আর সেই জন্য সবচেয়ে বেশি জোর দিতে হবে রিজন। এই নেগেটিভ ইস্যুগুলোর প্রধান অস্ত্র হলো এই রিজনটার কজেস বা কারণ। তো আপনি কারণগুলোকে কি করবেন, আগে আপনাদেরকে বলেছি, শুধু কারণই লিখবেন না। এখান থেকে 1 থেকে 10 কিংবা 20টা কারণ খুঁজে বের করবেন। এই ঘটনাটা, এই নেগেটিভ ইস্যুটার কারণগুলো কি, পিছনে কারণগুলো কি। আমি আবারও বলছি, এই নেগেটিভ ইস্যু লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজন অথবা কজ বা কজেস। রিজনস অথবা কজেস, রিজনস অথবা কজেস, কারণ। আপনাকে 20টা বা 10টা কারণ বের করতে হবে। যদি 10টা কারণ খুঁজে বের করতে পারেন, যদি 20টা কারণ খুঁজে বের করতে পারেন, তাহলে 20টা প্যারাগ্রাফ হবে। এখন 1 নম্বরে আপনি লিখলেন জিওপলিটিক্স। জিওপলিটিক্স একটা প্রধান কারণ এই রোহিঙ্গা ক্রাইসিস তৈরি হওয়ার। রিলিজিয়াস কনফ্লিক্ট বা এথনিক কনফ্লিক্ট, এটা একটা কারণ। এখন আপনি যখন এইভাবে 20টা কারণ উল্লেখ করবেন, এবার জিওপলিটিক্স দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করেন, রিলিজিয়াস কনফ্লিক্ট নিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করেন, পপুলেশন প্রবলেম দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করেন। পপুলেশন প্রবলেম একটা বিশাল কারণ, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার খুব বেশি। আরসা ইস্যু, এটা দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করেন। জি, মিলিটারি ইনফ্লুয়েন্স, এটা একটা কারণ। আপনারা যারা আছেন আমার সাথে কয়েকটা কারণ উল্লেখ করেন তো দেখি কার মেমোরিতে কি আছে। আমরা 20টা কারণ বের করবো, এর মধ্যে যতটা সম্ভব বের করবো। যারা আমাকে শুনছেন কয়েকটা কারণ উল্লেখ করেন। 1 নাম্বার আমি লিখে দিচ্ছি জিওপলিটিক্স, এথনিক কনফ্লিক্ট, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। কয়েকটা কারণ উল্লেখ করেন যারা আছেন। যারা আমাকে শুনতে পাচ্ছেন, ভেরি গুড। টেররিজম, ইন্টারনাল টেররিজম অথবা টেররিজম, দুইটাই হতে পারে ভাই। টেররিজম আরেকটা ইস্যু, আরসা ইস্যু, রিলিজিয়াস ইস্যু, কালচারাল ডাইভার্সিটি, রাইট, কালচারাল ইস্যু হতে পারে। ভেরি গুড। একটু লিখেন দেখি কি আগে লিখবেন, কারণটা কি কি। প্রভোক অফ মঙ্ক, ভেরি গুড। প্রভোক অফ মঙ্ক লিখছেন domination of the western power, ethnic minority, very good, ethnic conflict by ethnic minority, সংখ্যালঘু। আর কি হতে পারে বলেন। religious problem, regional problem, religious discriminations। ওকে, লেখেন দেখে, কিছু লেখেন, কিছু দেখি। ভাই এখানে খুব সুন্দর একটা পয়েন্ট উল্লেখ করতে পারতেন, ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি, সিটিজেনশিপ একটা কারণ। ভেরি গুড। সিটিজেনশিপ ক্রাইসিস, সিটিজেনশিপ ক্রাইসিস, ল্যাক অফ ডেমোক্রেসি, ভেরি গুড। সংবিধান একটা প্রবলেম আছে, কনস্টিটিউশনাল ক্রাইসিস, কনস্টিটিউশনাল প্রবলেম।
ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি, কনস্টিটিউশনাল প্রবলেম, ওভার পপুলেশন, এটা একটা কারণ। রেশিয়ালিজম, জি, রেস ডিসক্রিমিনেশন যেটা। ওকে, তাহলে আমরা একটু সামনে যেতে পারি। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা পেলাম হলো রিজনস আর হলো কজেস। ওকে, নাম্বার 4। সবাইকে ধন্যবাদ। এবার একটু আরেকটু রেসপন্স, আমরা একটু মনোযোগী হব, আমাদের সময়টা প্রায় শেষ। আমরা চেয়েছিলাম সারা রাত ক্লাস নেব, কিন্তু আবার আপনাদের সাথে ইনশাআল্লাহ যোগ হব। রিজনস কজের পরে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ইফেক্ট এন্ড রেজাল্ট। যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন। নেগেটিভ ইস্যুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছি হলো রিজন, তারপরে গুরুত্বপূর্ণ ইস্যুটা হলো ইফেক্ট, এটার ফলাফল, এটার প্রভাব। এই ইফেক্ট বা প্রভাবে আপনাকে 1 থেকে 10টা পয়েন্ট খুঁজে বের করতে হবে। ইফেক্ট বা ফলাফল, এই রোহিঙ্গা ক্রাইসিসের কারণটা উল্লেখ করলেন, এখন উল্লেখ করতে হবে এটার ফলাফল কি। প্রত্যেকটা খারাপ জিনিসের একটা ফলাফল আছে, একটা ইফেক্ট আছে। এবার ইফেক্ট গুলো কি, যেটার ইফেক্ট বাংলাদেশে সবচেয়ে বেশি পড়ছে। বাংলাদেশে এটার ইফেক্ট সবচেয়ে বেশি পড়ছে, যেমন এক্সট্রা প্রেসার অন ওভার পপুলেশন, বর্ডার ইনসিকিউরিটি। তারপর তারা বাংলাদেশে আসার পর কি কি প্রবলেম হচ্ছে, টেরোরিজম হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, আনসোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, ইকোনমিক স্লোডাউন, ভেরি গুড, ইকোনমিক ক্রাইসিস হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, ডিফরেস্টেশন হচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে, এক্সট্রা প্রেসার অন পপুলেশন, পপুলেশন উপর এক্সট্রা একটা চাপ পড়ছে, সিকিউরিটি প্রবলেম হচ্ছে, তারপর ফরেন টেরোরিজম হচ্ছে, গণহত্যা হচ্ছে, এগুলো হচ্ছে ওইখানে, আনসোশ্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে, এগুলো এটার ফলাফল। তারপরে ফলাফল যদি 10টা বের করতে পারেন 10টা প্যারাগ্রাফ হবে। এসে সবচেয়ে মজা, সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে ভালো লাগে হলো যদি নেগেটিভ ইস্যু আসে, এটার কারণ থাকে 10টা 20টা, এটার ফলাফল থাকে 10 থেকে 20টা। তাহলে প্যারাগ্রাফ যদি প্রথমে 10টা লেখেন, পরে আবার 10টা লেখেন, তো শেষই তো করতে পারবেন না। ডিজিজ স্প্রেডিং হচ্ছে, কালচারাল অ্যাসাল্ট হচ্ছে, কালচারাল অ্যাসাল্ট হচ্ছে, তাদের কালচার আর আমাদের কালচার মিশে যাচ্ছে। তারপর সিটিজেনশিপ ক্রাইসিস হচ্ছে, তারা আমাদের দেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, সিটিজেনশিপ নিয়ে নিচ্ছে। এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, তা তো বললাম। তাহলে এগুলো হলো ফলাফল। বাংলাদেশে আন্তর্জাতিক যে একটা ইনফ্লুয়েন্স, এটা বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের উপরে খালি প্রভাব পড়ছে, ইলিগেল ট্রেড ইন কমার্স বেড়ে যাচ্ছে। যারা সাথে আছেন মনোযোগ দিয়ে শুনতে হবে, দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলছি। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের হাতে আছে, সেটা হলো সলিউশন। কি বলছি বলেন? সলিউশন। তার মানে এই তিনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই তিনটার উপরে বেস করেই আপনি এসএফএল লেভেল ডেভেলপ করবেন। যে প্রবলেমেটিক ইস্যুগুলোর কারণ আছে, এটার ফলাফল আছে, এটার সলিউশনও আছে। যে প্রবলেমগুলোর রিজন আছে, কারণ আছে, সেটার ফলাফল আছে, এটার সলিউশনও আছে। এখন সলিউশন অনেক পাবেন। এটার জন্য আপনি 1 থেকে 10টা পয়েন্ট বের করবেন।
এটার সলিউশনও 1 থেকে 10টা পয়েন্ট বের করবেন, 10টা প্যারাগ্রাফ লিখবেন। ভাই এখন কথা হলো, যদি কারোর মনে এমন থাকে সলিউশন পান না, জাতিসংঘ কি বলছে সেটাও বুঝতেছেন না, আমাদের পলিসি মেকাররা কি ডিসিশন দিচ্ছে সেটা আপনি জানেন না, সবচেয়ে মজার বিষয় হলো সলিউশন সহজ। যদি আপনার কাছে কোনো না থাকে, নেলসন ম্যান্ডেলা কি বলছে, আমাদের প্রধানমন্ত্রী কি বলছে, জাতিসংঘের কি রিকমেন্ডেশন বা সুপারিশগুলো আছে সেটা আপনি বলতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? ভাই মনে রাখবেন, যেইগুলো কারণ সেইগুলোই সলিউশন। খুব গুরুত্বপূর্ণ কথা। প্রবলেমেটিক ইস্যুতে যেইগুলো কারণ সেগুলোই কি সলিউশন। ধরেন বললেন জিওপলিটিক্স একটা কারণ, তো এটাকে একটু ঘুরিয়ে লিখবেন, তাহলে সলভ হয়ে যাবে। ধরে নিলাম কনস্টিটিউশনাল প্রবলেম একটা কারণ, সিটিজেনশিপ ক্রাইসিস একটা কারণ, এথনিক কনফ্লিক্ট একটা কারণ, এথনিক কনফ্লিক্টটাকে কি করতে হবে? হ্রাস করতে হবে, এটাই সলিউশন। যারা আমার সাথে আছেন কথাগুলো কি বুঝতেছেন? এটার মধ্যে পেলাম 10 থেকে 20টা পয়েন্ট, এটা থেকে পেলাম 10 থেকে 20টা পয়েন্ট, এটার মধ্যে পেলাম 10 থেকে 20টা পয়েন্ট। লিখবেন কত বলেন? এই পয়েন্ট দিয়ে এবার একটা একটা করে প্যারাগ্রাফ লিখতে থাকেন। দেখবেন এসে কত বড় যে হয়, কত শক্তিশালী যে হয়, কত বডি বিল্ডার যে হয় আছে। সর্বশেষ লিখবেন কনক্লুশন, সর্বশেষ লিখবেন কনক্লুশন। আমি আবারও বলছি, সলিউশন কোনগুলো? যদি কিছু না লিখতে পারেন, সলিউশন রিজনগুলো, কারণগুলো সলিউশন ঘুরিয়ে লিখবেন, কারণগুলোই সলিউশন ঘুরিয়ে লিখবেন, একটু ঘুরিয়ে লিখবেন। আর যদি জাতিসংঘের রিকমেন্ডেশন থাকে সেগুলো লিখতে পারেন, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী কি বলছে সেগুলো সলিউশন সব যোগ করে দিবেন, তাদের সংবিধানে কি বলা আছে সেটা লিখবেন। যদি না পারেন কারণগুলি ঘুরিয়ে লিখবেন। যারা আছেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন? অনেক কথা বলছি আপনাদের সাথে, রেসপন্স করেন একটু প্লিজ। ক্লাস শেষ করব। ক্লাস বুঝতে পেরেছেন কিনা, ক্লাস কার কেমন লেগেছে একটু জানাবেন প্লিজ। আপনাদের সাথে 2টা পার্ট নিয়ে কথা বললাম, পজিটিভ ইস্যু, নেগেটিভ ইস্যু, বাকি থাকলো আরো 3টা কিছু নিয়ম নীতি, তাহলে আরো 2টা ক্লাস আমরা পাবো ইনশাল্লাহ। ক্লাস কেমন লাগছে, কার কেমন লাগছে, বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ। ক্লাস কেমন লাগছে একটু জানাবেন। বাকি ক্লাসগুলো অবশ্যই সাথে থাকবেন। একবার লিখলেন, গুড গুড, গ্রেট। যারা কষ্ট করে সাথে ছিলেন অনেক ভালো, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এসএ রাইটিং ক্লাসে এতক্ষণ কষ্ট করে থাকার জন্য। বাসায় এই প্রক্রিয়াতে প্র্যাকটিস করবেন। মেথডটার নাম হলো মাইন্ড ম্যাপিং মেথড। এই মেথডের 5টা পার্ট, আমরা 2টা পার্ট আলোচনা করলাম, বাকি 3টা পার্ট নেক্সট ক্লাসে আলোচনা করব। আর কেস কিভাবে একটা এসএকে স্ট্যান্ডার্ড করা যায়, খুব এক্সিলেন্ট এবং স্ট্যান্ডার্ড করা যায়, কিভাবে 35-40 পাওয়া যায়, নিয়ম নীতিগুলো আমরা আলোচনা করব 3 নম্বর লেকচারে। অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন, অনেক উপকারে আসবে। ধন্যবাদ। আজকের মতো আমরা বিদায় নিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।